এই জার্নিটাকে আমরা শুরু করবো। তো প্রথমেই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি এই বছর আপনার জন্য সুখকর হয়ে উঠবে এবং ইনশাআল্লাহ সৃষ্টিকর্তার কৃপায় এই বছর আপনার একটি কাঙ্ক্ষিত জবের মুখ দেখুন এবং কোনোভাবেই যাতে সিস্টেমের ক্রোধ বা র্যাথের মধ্যে আপনারা না পড়েন সেই দোয়াও করছি বর্তমান বাংলাদেশের বাস্তবতায়। তো যাই হোক, আজকে আমরা যে কাজটা করব, আমরা যদি আমাদের লেকচারের ধারাবাহিকতাগুলো দেখি, সর্বশেষ ক্লাসগুলোর কথা যদি আমরা স্মরণ করি, ফার্স্ট অফ অল উই স্টার্টেড ফ্রম দ্য বেসিক গাইডলাইন। এরপর থেকে আমরা যেটা করেছিলাম, আমরা যদি সর্বশেষ সেশনগুলোকে আমরা যদি একটু ভিজিট করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই আমরা রিডিং কম্প্রিহেনশনের কোয়েশ্চেন অ্যান্সার এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে পড়েছি এবং তারপর বলেছি আমরা এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফোকাস রাইটিং সহ অন্যান্য পার্টগুলোতে বিচরণ করার আগে আমাদের যেটা জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের কিছু বেসিক রাইটিং স্কিল, যেগুলো সেই স্কিলগুলোতে শান দেওয়া প্রয়োজন। অর্থাৎ স্ট্যান্ডার্ড সেন্টেন্স ফরমেশনের যে চূড়ান্ত রূপগুলো আছে সেই চূড়ান্ত রূপগুলোকে আসলে আমাদের একটু জানতে হবে, যাতে করে যে কোনো একটা রিয়েল এক্সামে আহ আমরা যখন লিখিত পরীক্ষা অবতীর্ণ হব, যাতে আমাদের লেখাতে এররের পরিমাণটা কম্পারেটিভলি কমে আসে। এবং আমি গতকালকেও বলছিলাম যে এই টাইপের লেকচার গুলোতে গ্ল্যামারের পরিমাণটা কম্পারেটিভলি কম। অর্থাৎ এই লেকচার গুলো থেকে মানে খুব বেশি অ্যাট্রাকটিভ কিছু মানে কোনো আউটকাম পাওয়ার সম্ভাবনাটা নাই বললেই চলে, একদমই নাই, শূন্যের কোটায়। বাট দ্য থিং ইজ, এই লেকচার গুলো বিশেষত যারা রাইটিং এ খুবই দুর্বল এবং একটা সার্থক ইংরেজি বাক্য লিখতে যারা হিমশিম খান বা মোটামুটি লিখতে পারেন কিন্তু কোয়ালিটি রাইট আপ হচ্ছে না, তাদের জন্য এই সর্বশেষ সেশন এবং আজকের সেশনে আমরা যে বিষয়গুলোর প্রতি আলোকপাত করব, এই বিষয়গুলোকে অ্যাটেনশন না দিয়ে মোটেও ভালো মার্ক পাওয়া সম্ভব হবে না। তো এই ব্যাপারটি আপনার ব্রেনে আপনাকে গেঁথে নিতে হবে। আমরা আমাদের সর্বশেষ সেশনে দেখেছি কন্টেম্পোরারি যে ইম্পর্টেন্ট টপিক গুলো বা ইস্যুগুলো আছে, সেই ইস্যুগুলোর উপর ভিত্তি করে আমরা কিভাবে আমাদের বেসিক রাইটিং স্কিলটাকে নার্চার করতে পারি তার একটা ডেমনস্ট্রেশন আমরা দেখেছি। আমরা মিস ইউজ অফ প্রিপোজিশন, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সংক্রান্ত যে বিষয়গুলো ছিল সেগুলো দেখার চেষ্টা করেছি। তো এই ব্যাপারগুলোকে যখন আমরা আমলে নিলাম, তার মানে হচ্ছে আমি গাইডলাইন সেশনে আপনাদেরকে যেভাবে প্রিপেয়ার করার চেষ্টা করেছি আপনাদের মাইন্ডসেটটাকে, যে আমাদের লেখার গুণগত মানটাকে শুরুতেই হয়তো আমরা আহামরি লেভেলের ভালো করতে পারবো না, বাট হোয়াট উই নিড টু মেক শিওর ইজ আমাদের লেখাটা যাদের সাথে আমরা প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছি তাদের অধিকাংশের থেকে তুলনামূলক কম মন্দ বা কম খারাপ। আমরা সেই জায়গাটা নিয়ে কথা বলছিলাম। তো আজকে আমরা বেসিক রাইটিং এর যে দুটো গুরুত্বপূর্ণ অংশের প্রতি নজর দিব। এগুলা আমি ব্যক্তিগতভাবে আমার যে অভিজ্ঞতা হয়েছে বিভিন্ন কোচিং সেন্টারে স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন করার সময়, পড়ানোর সময়, কারণ আপনারা অনেকে অবগত আছেন, অনেকে আমার অফলাইনে যখন আমি বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নিয়েছি সেখানকার স্টুডেন্টও আপনাদের মধ্যে এখানে আছেন আপনারা। তো বাংলাদেশের মোটামুটি স্বনামধন্য প্রায় সব প্রতিষ্ঠানে ক্লাস নিয়েছি। তো সেক্ষেত্রে কয়েকটা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে স্পেশালি যখন রিটেন এক্সাম নেওয়া হতো, সেই রিটেন এক্সামের খাতা স্ক্রুটিনির সাথে জড়িত ছিলাম, খাতা ইভ্যালুয়েশনের সাথে জড়িত ছিলাম। তো ব্যক্তিগতভাবে সব থেকে বৃহৎ পরিসরে যে পরীক্ষাগুলোর প্রশ্ন প্রণয়ন এবং খাতা মূল্যায়নে জড়িত ছিলাম, সেখানে যেটা দেখতে পেয়েছি, একটা বড় সংখ্যক ছাত্রছাত্রী আছে তারা স্পেসিফিক কয়েকটা জায়গাতে ভুল করে। এবং এটা একটা কমন রোগ, বা যদি আমরা যদি বলি একটা কমন ডায়াগনোসিস তাদের মাঝে আমরা এটা খুঁজে পেয়েছি। সেটার মধ্যে কি ছিল? প্রথমত আমরা দেখেছি যে প্রচুর স্পেলিং এরর হয়, মিস্টেক থাকে স্টুডেন্টদের। হ্যাঁ, তো এটা তো আসলে আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি একটা নতুন রাইট আপের মধ্যে কোন শব্দটাকে ইন্ট্রোডিউস করবেন আর কোনটাকে করবেন না, সেটা একান্ত আপনার বিষয়। তা আপনি একটা শব্দকে উপস্থাপন করছেন পরীক্ষকের সামনে, তো সেই শব্দটা সঠিক বানান আপনি জানেন না, তো এটা তো একটা মানে সিরিয়াস লেভেলের অফেন্স। ঠিক আছে, এরপর আমরা বলেছি সাবজেক্ট ভার্বের মধ্যে এগ্রিমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলোকে আমলে নিয়ে এখন আমরা ধীরে ধীরে আমাদের লেখার গুণগত মানটাকে যখন পরবর্তী ধাপে নিয়ে যেতে চাইবো,
তখন সবার আগে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে, যদি আমরা 5টা লাইনও কোথাও লিখি, লেটসে আমরা কোথাও 5টা লাইন লিখতেছি, এই 5টা লাইনের মধ্যে বা 5টা সেন্টেন্স লিখতেছি আমরা, এই 5টা সেন্টেন্সের মধ্যে আমাদের সেন্টেন্সের যে লেংথ আছে এবং সেন্টেন্সের যে স্ট্রাকচার আছে, এই লেংথ এবং স্ট্রাকচারে ভ্যারিয়েশন আনাটা জরুরি। ভ্যারিয়েশনটা যদি আমরা আনতে পারি, তাহলে আমাদের লেখাটা কখনোই মনোটোনাস হবে না। ঠিক আছে? তো এই ইন্ডিভিজুয়াল সেন্টেন্স গুলার স্ট্রাকচারে এবং তাদের লেংথে যদি আমরা ভ্যারিয়েশন আনতে চাই, এটা আনতে চাওয়ার কারণটা কি? প্রথমত যেটা বলেছি, লেখার মনোটোনিটা এটা দূর করে দেয়। হ্যাঁ, একটা লেখা যদি মনোটোনাস হয়, সেই জিনিসটা ভালো মার্ক পাওয়ার ক্ষেত্রে অবশ্যই ভূমিকা রাখতে পারে না। এটা একটা অন্তরা হিসেবে কাজ করে। আপনি দেখবেন, আপনি যদি কোনো ইংরেজি পত্রিকা পড়েন, একটা প্রফেশনাল রাইটিং পিস আপনি যদি পড়ার চেষ্টা করেন বা দেখার চেষ্টা করেন, সেখানে কয়েকটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্য আপনি পাবেন। প্রথমত হচ্ছে তাদের চয়েস অফ ওয়ার্ডস। ঠিক আছে, তাদের শব্দ চয়ন, অর্থাৎ তাদের যে ভোক্যাব আছে, এটা দেখবেন তুলনামূলক একটু বেশি পলিশড। এটা আমাদের জন্য অত্যাবশ্যকীয় কোনো উপাদান না। যারা আমরা জবের রাইট আপে লিখবো, এই আমাদের খুব উচ্চ মার্গীয় শব্দ চয়ন করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। তো এইটা আমাদের জন্য অত্যাবশ্যকীয় কোনো কাজ না। করতে পারলে ভালো, না করতে পারলে অনেক বড় ধরনের ক্ষতি হবে না, কোলাটেরাল ড্যামেজ হবে না আমাদের। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা দেখবেন যে একটা সার্থক লেখা যখন আমরা বলি, সেই লেখাটার মধ্যে যেটা হয়, দেখবেন সে একটা সিম্পল সেন্টেন্স লিখলো বা দুইটা সিম্পল সেন্টেন্স লিখলো, দুইটা সিম্পল সেন্টেন্স লিখলে তার পরবর্তীতে দেখবেন সে একটা কমপ্লেক্স বা একটা কম্পাউন্ড সেন্টেন্সের উপস্থিতি নিশ্চিত করে, বা একটা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স লিখলো, তারপর দেখা যাচ্ছে সে একটা বা দুইটা সিম্পল সেন্টেন্স লিখে ফেলে। এতে করে কি হয়, লেখার মধ্যে যে রিডার থাকে, যিনি লেখাটা পাঠ করছেন, তার অ্যাটেনশন স্প্যানটা যেটা হয় দীর্ঘস্থায়ী হয়। সে যখন একটা ভিন্ন ভিন্ন গঠন দেখে, তখন কি হয়, তখন দেখবেন তার অ্যাটেনশন গ্র্যাব করতে সমর্থ হয় সেই লেখাটা। তো এটা করতেই হবে এমন কোনো কিছু না। যারা আমরা একদম লিখতেই পারি না, তাহলে আমাদের প্রাথমিক রিকোয়ারমেন্টটা হচ্ছে সঠিক ইংরেজি বাক্য সঠিক বানানে লিখতে পারা। এখন আসেন, এখন তো ধীরে ধীরে আমাদেরকে স্টেপ আপ করতে হবে, আমাদের লেখার গুণগত মানটাকে বাড়াতে পারতে হবে। তো সেই ক্ষেত্রে যখন আমরা মানে পদার্পণ করব, তখন আমাদের জন্য যে অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ টুল লাগবে, তার মধ্যে প্রথমত হচ্ছে আমাদের সেন্টেন্স লেংথ এবং স্ট্রাকচারে ভ্যারিয়েশন আনতে হবে। এবং সেন্টেন্স লেংথ এবং মানে মূলত স্ট্রাকচারে ভ্যারিয়েশন আনলে অটোমেটিক লেংথে ভ্যারিয়েশন চলে আসে। তো বাই ক্রিয়েটিং অর মেকিং ভ্যারিয়েশন ইন লেংথ, এই কথাটার দ্বারা আমি আপনাকে এটা বোঝাচ্ছি না যে আপনাকে শুধু কমপ্লেক্স সেন্টেন্স লিখতে হবে, আপনাকে শুধু কম্পাউন্ড সেন্টেন্স লিখতে হবে। নো, ইটস নট নেসেসারি। আপনাকে যেটা দেখতে হবে, যাতে একটা ব্রিদিং স্পেস থাকে। ঠিক আছে, আপনি 4টা সিম্পল সেন্টেন্স লিখেছেন, তারপর আপনি চেষ্টা করেন একটা কমপ্লেক্স সেন্টেন্স আনার, এতে করে আপনার লেখার গুণগত মানটা বৃদ্ধি পাবে। তো এই জন্য একটা ফোকাস রাইটিং এর মতো বা একটা এসে রাইট আপের মতো, যখন আমরা একটা মানে একটা রাইটিং আইটেমকে বিল্ড আপ করবো, তখন যেমন আমাদের এই ব্যাপারটা প্রয়োজন হয়, একই সাথে আমরা যখন রিডিং কম্প্রিহেনশনের মতো টপিককে আমরা অ্যান্সার করব, কোয়েশ্চেন অ্যান্সার করব, কোয়েশ্চেন অ্যান্সারিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমরা কি পড়ে আসছি, আমি আপনাদেরকে কি বলেছি, যে আমাদের কিন্তু কি করতে হবে, প্যারাফ্রেজিং করতে হবে। এন্ড বাই প্যারাফ্রেজিং আমি কি মিন করেছি, আপনি যদি ওই ক্লাসের রেকর্ডটা দেখেন, দেখবেন আমি বলেছি আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারে পরিবর্তন আনতে হবে। হয়তো একটা প্রশ্নের উত্তর আমরা সরাসরি প্যাসেজ থেকেই নিব, এখন প্যাসেজের মধ্যে হয়তো সেই প্রশ্নের উত্তরটা আছে সিম্পল সেন্টেন্সে। একটা বাক্যের সবগুলা শব্দকে সিনোনিম দিয়ে প্রতিস্থাপন করলে ওই বাক্যটা আসলে কিছু থাকে না, বাক্যের বাক্যটা অন্তঃসার শূন্য হয়ে যায়। ঠিক আছে? তা আমাদের যেটা করতে হবে, হয়তো আমরা কাঙ্ক্ষিত উত্তরটাকে সিম্পল সেন্টেন্সে পাচ্ছি প্যাসেজে, তাহলে আমরা যখন উত্তর উপস্থাপন করব, আমরা যদি আমাদের নিজের ভাষায় উপস্থাপন করতে নাও পারি, অ্যাটলিস্ট চেষ্টা করব ওই সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স করে উপস্থাপন করতে, বা কমপ্লেক্সে ওই উত্তরটা আছে সেটাকে আমরা চেষ্টা করবো কম্পাউন্ডে বা সিম্পলে দিতে, ভাইস ভার্সা। এই ধরনের ভেরিয়েশন গুলো যখন আমরা আনা শিখবো, তখন আমাদের লেখার কি গুণগত মানটা পরবর্তী ধাপে পৌঁছবে। এজন্য আমি গত ক্লাসে যেটা বলেছিলাম, আমাদের জন্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা জানতে পারাটা খুবই জরুরি। স্পেশালি একটা সেন্টেন্সের স্ট্রাকচারের যে 3টা বেসিক টাইপ, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে এবং এদের ট্রান্সফরমেশন সম্পর্কে
এক রূপ থেকে অন্য রূপে অর্থের পরিবর্তন না করে রূপান্তরের যে প্রক্রিয়া, এটা আপনারা প্রিলিমিনারি ফেজে পড়ে এসেছেন। তো এই ব্যাপারটার সাথে আপনাদেরকে পরিচিত থাকতে হবে। ঠিক আছে, এই ব্যাপারটার সাথে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। তো নিয়মগুলো আপনারা জানেন, নিয়মগুলো বলে আমি সময় নষ্ট করব না। কেন করব না? কারণ সেটা করলে তো অনেকাংশে আপনাদের অপমান করা হবে। তো ছোট পরিসরে একটু অপমান করি। সিম্পল সেন্টেন্সের মধ্যে যেটা হয়, সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্যটা কি, ক্যারেক্টারিস্টিক্সটা কি? একটা সিম্পল সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব থাকে। গত ক্লাসে আমি এটা নিয়ে লেকচার মানে কথাবার্তা শুরু করেছিলাম। একটি ফাইনাইট ভার্ব থাকে, বা আমরা বলতে পারি একটি সিম্পল সেন্টেন্সের মধ্যে একটি ক্লজ থাকে। ঠিক আছে, ফাইনাইট ভার্ব মানে সেই ভার্ব যে ভার্বের মাধ্যমে একটা বাক্য কোন টেন্সে আছে, কোন ক্রিয়ায় আছে, ক্রিয়ার কালটাকে আমরা বুঝতে পারি, টেন্স আইডেন্টিফাই করতে পারি। এট দ্য সেম টাইম একটা ফাইনাইট ভার্বের একটা সাবজেক্ট থাকে। বাক্যের গঠন প্রক্রিয়ার উপর নির্ভর করে কখনো কখনো সেই সাবজেক্টটা উজ্জ্ব থাকতে পারে বা অব্যক্ত থাকতে পারে, কিন্তু একটা সাবজেক্ট তার থাকে, তার মালিকানায় একটা সাবজেক্ট থাকে। আর একটা ফাইনাইট ভার্ব মানেই নির্দেশ করে একটা ক্লজ। ক্লজ মানে কি? ক্লজ মানে একটা বাক্যের অংশ বিশেষও হতে পারে, অথবা অর্থাৎ একটা বাক্যাংশ হইতে পারে, অথবা একটা সম্পূর্ণ স্বাধীন বাক্যও হতে পারে। ঠিক আছে, তাহলে ক্লজ মানে একটা বাক্যের অংশ বা একটা স্বাধীন বাক্য, যে কিনা কি করতে পারে, তার সে একটা মিনিং এক্সপ্রেস করতে পারে, তাই না? একটা বাক্যের অংশ, একটা বাক্যের অংশ যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব আছে, সেই মূলত একটা ক্লজ। তাহলে সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে আমরা একটা ফাইনাইট ভার্বের উপস্থিতি দেখব, অর্থাৎ যে বাক্যটা শুধু একটা ক্লজ দিয়েই গঠিত। দেখেন, আমরা অনেক একটা প্রবাদ শুনেছি, হাওরের শেয়াল রাজা। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে হাওড় অঞ্চলে যে বন জঙ্গল আছে, সেখানে বাঘ থাকে না, এজন্য ওখানে শেয়ালই হচ্ছে বনের রাজা। ঠিক আছে, তাহলে যে বাক্যের মধ্যে একটি মাত্র ক্লজ বিদ্যমান, সেখানে সেই ক্লজটাই তো মেইন প্রায়োরিটি পাবে, বা সেই তো মূল অ্যাটেনশনটা পাবে। এই জন্য এই যে যখন একটি বাক্যে একটি ফাইনাইট ভার্ব থাকে, তার মানে সেই বাক্যে কয়টা ক্লজ আছে? একটি ক্লজ। সেই ক্লজটি কি? একটা বাক্যে একটা ক্লজ আছে, তার মানে ও যা বলবে তাই তো সঠিক, ওই হচ্ছে ওখানকার বস। সেই ক্লজটাকে কিন্তু আমরা বলি কি? প্রিন্সিপাল ক্লজ বলি, বা মেইন ক্লজ বলি, বা আমরা চাইলে ওইটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন ক্লজও বলি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য, যে সেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা, একাধিক ফাইনাইট ভার্ব থাকবে না। ঠিক আছে। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, এই দুইটার মধ্যে আমরা খুব শার্প ডিফারেন্স করতে পারি। প্রথমত, সিম্পলের সাথে এই দুইটার একীভূত একসাথে একটা কমন পার্থক্য আছে। সিম্পল সেন্টেন্স মানে একটা ফাইনাইট ভার্ব, কিন্তু কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স মানেই হচ্ছে একাধিক একাধিক ফাইনাইট ভার্ব থাকবে, ওয়ান প্লাস ফাইনাইট ভার্ব থাকবে। এটা কমন কমপ্লেক্স এবং কম্পাউন্ডের জন্য, একাধিক ফাইনাইট ভার্ব থাকবে। ঠিক আছে, একাধিক ফাইনাইট ভার্ব মানে কি? তার মানে হচ্ছে একাধিক ক্লজ। একটা বাক্যে যখন একাধিক ক্লজ থাকে, অবশ্যই দুইজন কি, এক বনে যেমন দুই বাঘ থাকে না, দুইজন রাজা হয় না, ঠিক তেমনি তাদের দুইজনের মধ্যে অবশ্যই দুইজন, একের অধিক যখন থাকবে, সেখানে অবশ্যই সুপিরিয়র এন্টিটি থাকবে, একটা সুপ্রিম এন্টিটি থাকবে, একটা, একজন থাকবে বস। ঠিক আছে, যখন একের অধিক ক্লজ থাকে, তার মানে সেখানে এই প্রিন্সিপাল, মেইন বা ইন্ডিপেন্ডেন্ট কয়জন থাকে? একটা থাকে। একটা থাকে আমাদের এই মেইন ক্লজ বলেন বা ডিপেন্ডেন্ট ক্লজ, সরি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলেন বা প্রিন্সিপাল ক্লজ বলেন, এটা থাকে একটা। আর বাকিগুলা থাকে কি? বাকিগুলা মূলত প্রজা। এই মেইন ক্লজটা হচ্ছে রাজা, আর বাকিগুলা কি থাকে? তার ডিপেন্ডেন্ট, মানে তার উপর ডিপেন্ড করে, এই মেইন ক্লজের উপর ডিপেন্ড করে, তাদেরকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। বা রাজার যারা অনুসারী, তাদেরকে কি বলা হয়? সাবঅর্ডিনেট ক্লজ। তো আমাদের মূলত ক্লজ দিয়ে বাক্য তৈরি নিয়ে এত ওভার হাইপড হওয়ার দরকার নাই। আমাদের প্রথমত আগে এই দুইটা জিনিসকে ক্লিয়ার হইতে হবে, যে সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, অর্থাৎ সেখানে একটা মাত্র ক্লজ থাকবে। ফাইনাইট ভার্ব মানে কি? যে ভার্বগুলো দিয়ে আমরা টেন্স চিনি। অবশ্যই আমি এক্সপেক্ট করতেই পারি আপনাদের প্রিপারেশনের এই ফেজে এসে যে আপনারা ফাইনাইট ভার্ব সম্পর্কে অবগত। তাও যদি একটু সংক্ষেপে বলি, তাহলে আমি যদি বলি আই এম, সে আমাদের ছোটবেলার লুতুপুতু এক্সাম্পল, আই এম গোয়িং টু কলেজ, আমি কলেজে যাচ্ছি। তাহলে দেখেন এখানে এই ভার্বটা কোন টেন্সে আছে, সেটা কিন্তু আপনি শুধু এই গোয়িংটা দেখে কি বুঝতে পেরেছেন? অবশ্যই না।
আপনাকে টেন্স আইডেন্টিফাই করার জন্য কিন্তু এই সম্পূর্ণটুকু লেগেছে, তাই না? অর্থাৎ এখানে কি আমরা যদি বলি ফাইনাইট ভার্ব কোনটুকু, আদতে ফাইনাইট ভার্ব হচ্ছে এই এম গোয়িং এই অংশটুকু দেখে আপনি বুঝতেছেন এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই জন্য এখানে ফাইনাইট ভার্ব যদি আমরা বলি, ফাইনাইট ভার্বের সামগ্রিক অংশ হচ্ছে এম গোয়িং পুরোটুকু। আর এককভাবে যদি বলতে হয়, বলতে হবে এম কে আমরা ফাইনাইট ভার্ব হিসেবে এখানে উল্লেখ করব। ঠিক আছে? দেখেন গোয়িংটা কেন ফাইনাইট ভার্ব না, যদি আপনি এভাবে যদি আপনি বলতেন গোয়িং টু কলেজ, কলেজে গিয়ে, তারপর আমি কিছু একটা বলতেছি, দেখেন গোয়িং টু কলেজ, কলেজে গিয়ে, এর পরের বক্তব্যটুকু আমি কি দিব, এটাকে আমি প্রেজেন্ট টেন্সে দিব না পাস্ট টেন্সে দিব, আপনি কিন্তু নিশ্চিত হয়ে বলতে পারবেন না। আমি যদি বলি কলেজে গিয়ে আমি সব সময় একটা করে সিগারেট খেতাম, তাহলে এটা অতীতকালের কথা বলতেছি। আমি যদি বলি কলেজে গিয়ে কি আমি অমুকের সাথে দেখা করব, সেটা হয়ে যাবে ফিউচার টেন্স। আমি যদি বলি কলেজে গিয়ে আমি সবসময় আমি ভাত খাই, কলেজে গিয়ে আমি কি করি, আমি ওই যে বললাম আমি পানি খাই, কলেজে গিয়ে আমি এটা করি, প্রেজেন্ট টেন্সও হইতে পারে। অর্থাৎ এই গোয়িং দেখে এই সম্পূর্ণ বাক্যটা কোন টেন্সে আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। এজন্য গোয়িংটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে, এককভাবে। ওকে, তো এগুলো আপনারা জানেন, আমি জাস্ট একটু স্মরণ করিয়ে দিচ্ছি। তাহলে কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে পার্থক্যটা কি এটা আমাদের একটু জানতে হবে। তাহলে কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে সিমিলারিটি কি? সিমিলারিটি হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড উভয় স্ট্রাকচারের মধ্যে আমাদের কি থাকে, একটা মেইন ক্লজ থাকে এবং এক বা একাধিক ওই মেইন ক্লজের উপর নির্ভরশীল ক্লজ অর্থাৎ ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তো তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি? আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্স চেনার জন্য, ধরেন আপনি রাস্তা দিয়ে একজন মহিলা যেতে দেখছেন যার সিথির মধ্যে আপনি লাল বর্ণের একটা পদার্থ দেখতে পাচ্ছেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সেই ফিমেল ইজ কি মোস্ট লাইকলি কি উনি একটা স্পেসিফিক সনাতন ধর্মাবলম্বী এবং উনি অবশ্যই ম্যারেড, আপনি এই স্টেটমেন্টটা দিতে পারছেন। কারণ কি, ওই সিথিতে সিঁদুর দেখে আপনি তাকে আইডেন্টিফাই করতে পারতেছেন, মার্ক করতে পারতেছেন। ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা বলতে পারি তার সিথির সিঁদুরটা হচ্ছে তার মার্কার, তার বৈশিষ্ট্য। সে কোন ক্যাটাগরিতে বিলং করে সেটার মার্কার হচ্ছে ধরেন তার সিথির সিঁদুর। ঠিক একইভাবে একটা কম্পাউন্ড সেন্টেন্সের মার্কার হচ্ছে কিছু ক্লজ, সরি কিছু কনজাংশন আছে, যে কনজাংশন গুলাকে আমরা সংক্ষেপে বলি ফ্যান বয়েস। এফ দ্বারা আমরা বুঝি ফর, এ দ্বারা আমরা বুঝি অ্যান্ড, এন দ্বারা বোঝায় নর, বি দ্বারা হচ্ছে কি বাট, ও দ্বারা হচ্ছে অর অথবা অর এলস, ওয়াই দ্বারা হচ্ছে ইয়েট, এস দ্বারা হচ্ছে সো। এছাড়া আরো কিছু আছে যেগুলো বাটের পরিবর্তে মোরেভার লেখা যায়, হোয়াটএভার। সো এই যে আমরা লিখলাম ফ্যান বয়েজ বলতে আমরা যে কনজাংশন গুলাকে লিখলাম, এই কনজাংশন গুলো দিয়ে, এই কনজাংশন গুলো দিয়ে যদি একের অধিক স্বাধীন ক্লজ অর্থাৎ একের অধিক ডিপেন্ডেন্ট ক্লজ বা সরি একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন মানে তো ইন্ডিপেন্ডেন্ট, বা আমরা যদি বলি মেইন ক্লজ, একের অধিক মেইন ক্লজ। মেইন ক্লজ মানে কি, যে ক্লজ, আমি ক্লজের কথা ফার্স্টেই বলেছিলাম কি ক্লজ মানে কি একটা বাক্যের অংশ বা একটা স্বাধীন বাক্য, যে ক্লজ গুলো একটা স্বাধীন বাক্য হিসেবে আচরণ করতে পারে, যে ক্লজের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো অংশের উপর নির্ভর করতে হয় না, স্বাধীনভাবে আচরণ করতে পারে, সেই ক্লজকে আমরা বলি প্রিন্সিপাল বা মেইন বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝতে পেরেছেন? তাহলে একটা বাক্যে যখন একাধিক মেইন ক্লজ থাকবে, একটা রাজ্যে যখন দুইজন রাজা থাকবে, ঠিক আছে, এখন দুইজন ধরেন মানে কি দুইটা ইউনিয়নের চেয়ারম্যান একটা প্রতিষ্ঠানে মানে একটা আপনার মিটিং এর মধ্যে চলে আসছে, এখন দুই ইউনিয়নের চেয়ারম্যান তাদের দুইজনেরই কিন্তু পদাধিকার কি মানে কি সেম, তাহলে আপনি একজনকে প্রধান অতিথি বানাইলে আরেকজন কিন্তু গোস্বা করবে। তখন কি বলতে হবে যে দুইজনই আপনাদের কি বিশেষ অতিথি, প্রধান অতিথি পদই রাখা যাবে না, বা দুইজনে আপনার কি স্পেশাল অতিথি, ব্যাপারটা ওই রকম। তো দুইটা মেইন ক্লজ বা দুইটা স্বাধীন বাক্য বা স্বাধীন বাক্য হিসেবে আচরণ করতে সক্ষম এমন দুটি বাক্যের অংশ, বাক্যের অংশ মানে কি যাদের মধ্যে ফাইনাইট ভার্ব আছে, এরা যদি এই যে ফ্যান বয়েজ বলতে আমরা যে কনজাংশন গুলা বললাম, এরা যদি একে অপরের সাথে ফ্যান বয়েজ দ্বারা, ফ্যান বয়েজ এর মধ্যবর্তী যে কোনো একটি কি কনজাংশন দ্বারা যদি যুক্ত থাকে, তখন ওই ইন্ডিপেন্ডেন্ট বা মেইন ক্লজকে আমরা আর মেইন ক্লজ বা প্রধান অতিথি হিসেবে ডাকি না। তখন কি, কারণ এক বনে তো দুই ভাগ থাকতে পারে না, তখন তাদের উভয়কে আমরা নতুন নাম দিয়ে দেই কোঅর্ডিনেট ক্লজ, কারণ তারা দুইজনই দুইজনকে কোঅর্ডিনেট করবে।
কারণ দুইজনই সমতুল্য। এই জন্য ফ্যান বয়েজ যেহেতু কোঅর্ডিনেট ক্লজ গুলাকে কানেক্ট করে, এই জন্য ফ্যান বয়েজ এর এই যে কনজাংশন গুলো আছে এদেরকে কোঅর্ডিনেট কনজাংশনও বলা হয়ে থাকে। তো একটা কম্পাউন্ড বাক্য মানে আমরা বুঝলাম দুটো মেইন ক্লজ বা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা দুটো প্রিন্সিপাল ক্লজ যখন ফ্যান বয়েজ নামক কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, তখন আমরা ওই সম্পূর্ণ বাক্যটাকে বলবো একটা কম্পাউন্ড বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স, বা যেটাকে আমরা বলি জটিল বাক্য। ঠিক আছে, এগুলো আপনারা জানেন। আবার বলছি, একটু মাপ চেয়ে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। জানলেও সবার জানার পরিধি সেম না বলে একটু রিকল করিয়ে নিচ্ছি, রিমাইন্ডার দিয়ে নিচ্ছি। ঠিক আছে, কারণ একটু পরে দেখবেন এক ধাপে এগিয়ে গিয়েছি আমরা। তাহলে এটা গেল আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের ব্যাপারটা। আর কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারে ঘটনাটা কি ঘটে? কমপ্লেক্স সেন্টেন্স আর দুই রাজা থাকে না, দেখা যায় একজন চেয়ারম্যান আসছে আর একজন আসছে হচ্ছে মেম্বার বা কাউন্সিলর। হ্যাঁ, বা একজন হচ্ছে কি মেয়র আর একজন কমিশনার, ব্যাপারটা এরকম। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স মানে যে বাক্যের মধ্যে একটা মেইন ক্লজ থাকে, দেখবেন একটা মেইন ক্লজ, এবং মেইন ক্লজ মানে কি ইন্ডিপেন্ডেন্ট, যে স্বাধীন, স্বাধীন বাক্য হিসেবে যে কাজ করতে পারে, ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট, ওকে, মেইন বা ইন্ডিপেন্ডেন্ট, বা আপনি যেটা বলেন প্রিন্সিপাল, যে নামই দেন না কেন, হোয়াটএভার। তো একটা মেইন ক্লজ থাকবে, এবং এই মেইন ক্লজের অর্থের উপর নির্ভর করে এরকম একটা ক্লজ, অর্থাৎ যেটাকে আমরা শিখেছি ক্লজের সেকেন্ড টাইপ, যেটা সাবঅর্ডিনেট ক্লজ। এটাকে অনেকে ডিপেন্ডেন্ট ক্লজ নামেও ডাকে। ঠিক আছে, ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুটো জিনিস যে বাক্যের মধ্যে থাকে, অর্থাৎ বাক্যের মধ্যে দেখেন ক্লজ মানেই কি, ক্লজ মানেই কিন্তু তার মধ্যে ফাইনাইট ভার্ব থাকতে হবে। ফাইনাইট ভার্ব না থাকলে কিন্তু সে ক্লজই হবে না, এটাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখন যে ক্লজটা ফাইনাইট ভার্ব, মানে ক্লজ মানেই ফাইনাইট ভার্ব আছে, কারণ এটা বলার দরকার নাই যে ক্লজে ফাইনাইট ভার্ব থাকে, এই স্টেটমেন্টটাই রিডান্ডেন্ট, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত, এটা বলার প্রয়োজন নাই। ক্লজ মানেই ফাইনাইট ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব না থাকলে সে ক্লজই হবে না। তার মানে যখন আপনি ক্লজ শব্দটা উচ্চারণ করছেন, তার মানে ইউ আর টকিং অ্যাবাউট কি এ পার্ট অফ এ সেন্টেন্স, অথবা মানে কি এ সেন্টেন্স যেটার মধ্যে কি আছে, ফাইনাইট ভার্ব আছে। তাহলে এই যে, তাহলে আমরা কি বললাম, সাবঅর্ডিনেট ক্লজ যে বাক্য উপস্থিত থাকে সেই বাক্যটাই হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন ওই যে আমরা যেমন সিঁথিতে সিঁদুর যেমন বিবাহিত সনাতন ধর্মের মহিলাদেরকে আমাদের চিনতে সহায়তা করে, আবার এই যে ফ্যান বয়েস যেমন আমরা কি চিনি, কম্পাউন্ড সেন্টেন্স চিনি। তো সাবঅর্ডিনেট ক্লজ চেনার জন্য যেটা বললাম যে কিছু চিহ্ন আছে, যাদেরকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, অথবা তাদেরকে কি বলা হয়, যেটা বললাম সাবঅর্ডিনেট ক্লজ মার্কার বা ডিপেন্ডেন্ট ক্লজ। চিনতে যে জিনিসটা, এদেরকে আমরা চিনতে পারি যে জিনিস দিয়ে, মার্ক করতে পারি যে জিনিস দিয়ে, সেটাই কি মার্কার, সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। বা এদেরকে অনেক সময় বলে কি কমপ্লেক্স সেন্টেন্স মার্কারও বলে থাকে। কারণ কি সাবঅর্ডিনেট ক্লজ আছে মানেই কি ওটা কমপ্লেক্স সেন্টেন্স, বাংলা কথা। ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজ আছে, তার মধ্যে যদি ফ্যান বয়েজও থাকে, বিশেষায়িত নিয়মেও সেটা যে দেখবেন কোনো না কোনো কমপ্লেক্স সেন্টেন্স। আমি ওই নিয়মে যাব না, কারণ এটা প্রিলি লেকচার না। কারণ আপনারা জানেন কম্পাউন্ড কমপ্লেক্স নামেও বাক্য আছে, জানেন না? কথা বলেন। জি স্যার। আচ্ছা, এটা করে আপনারা জানেন। ওকে, সো দেখেন তাহলে এখানে যে ব্যাপারটা ঘটতেছে, সাবর এগুলা কোনগুলা, তাহলে এই যে কিছু কি আছে আমাদের, দেখবেন আরো কিছু কনজাংশন আছে, কিছু রিলেটিভ প্রোনাউন আছে, কিছু কি আছে রিলেটিভ প্রোনাউন, কিছু রিলেটিভ অ্যাডভার্ব। হ্যাঁ, এর পাশাপাশি আরো কিছু ধরনের বিশেষায়িত কিছু কনজাংশন আছে, যে কনজাংশন গুলো থাকলে আমরা বুঝি কি এই কনজাংশন আছে মানে এটা সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ মানে কি, সে কেমন বাক্য, সে একটা কমপ্লেক্স বাক্য। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কারা, যারা স্বাধীন বাক্য হিসেবে আচরণ করতে পারে না, একটা বাক্যের অংশ হিসেবে তারা থেকে যায়, এবং তারা তাদের সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য মেইন ক্লজের উপর নির্ভর করে। তো সাবঅর্ডিনেট ক্লজ মার্কার কারা, ওই যে আপনারা চিনেন অ্যাজ, সিন্স, বিকজ, দো, অলদো, হ্যাঁ, হোয়াট, হুইচ, ওয়েন, দ্যাট, এগুলো আপনারা জানেন। হ্যাঁ, সো দ্যাট, এগুলো আপনারা শিখে এসছেন। সো এগুলো হচ্ছে মোটামুটি আমাদের গাঠনিক বিশ্লেষণ। এখন এগুলা জানলে প্রিলিতে এই জিনিস সবাই পড়ে, ব্যাপারটা হচ্ছে লেখার ক্ষেত্রে আপনি কতটুকু ভ্যারিয়েশন আনতে পারছেন, দ্য টাইম। ধরেন আমি যদি বলি অ্যাট প্রেজেন্ট ওয়াইল ইউ আর প্রিপেয়ারিং ইউর সেলফ, আপনাকে এখন সাবকনশিয়াস মাইন্ডে চিন্তা করতে হবে এই যে জিনিসগুলো আপনি শিখেছেন প্রিলিমিনারি ফেজে, এগুলাকে এক্সিকিউট করার সম্পর্কে আপনাকে সাবকনশিয়াসলি, মানে সরি কনসিয়াসলি অ্যাওয়্যার থাকতে হবে।
অর্থাৎ আপনাকে এটাকে আমলে নিতে হবে, ব্রেইনে আলাদাভাবে মনে করে আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে। এভাবে যখন আপনি প্র্যাকটিস করবেন, 1 মাস 2 মাস প্র্যাকটিস করতে করতে যেটা হবে, আপনার সাবকনশিয়াস মাইন্ডে এই ব্যাপারগুলা গেঁথে যাবে। আফটার দ্যাট, আফটার পার্টিকুলার টাইম, ইউ উইল বি এবল টু ইউজ দিস সর্ট অফ ভ্যারিয়েশন ইন ইয়োর রাইটিং পিস। ঠিক আছে, এটা একদিনে আসবে না, মোটেও আসবে না। তো আসেন, এই জন্য এগুলো প্র্যাকটিস করার জন্য ওই টিপিক্যাল এক্সাম্পল, প্রিলিমিনারিতে হি ইজ পোর বাট অনেস্ট, ঠিক আছে, আই ওয়েটেড অ্যাজ লং অ্যাজ হি ওয়াজ দেয়ার, এই টাইপের মেইন স্ট্রিম বাক্য দিয়ে এগুলো শেখা যাবে না। আপনাকে শিখতে হবে এমন টপিক দিয়ে, যেটা আমরা প্রথম ক্লাসে ডেমনস্ট্রেশন দেখিয়েছি, যে টপিক গুলো অ্যাকচুয়ালি আমাদের প্রয়োগ আছে, আমাদের রাইট আপের মধ্যে প্রয়োগ লাগতে পারে, প্রয়োজন হতে পারে। দেখেন, আমরা যদি বলি নন পারফর্মিং লোন, সরি, এই অংশটার মধ্যে আমরা লেকচারের পরের অংশে যাব। দেখেন, নন পারফর্মিং লোন ইন বাংলাদেশ, এটা আমরা টপিক হিসেবে নিয়েছি। এখন এইটা নিয়ে আমরা কিছু বলতে চাই। প্রথম কথা, বাংলাদেশের খেলাপি ঋণের খেলাপি ঋণের বিষয় সম্পর্কে আপনাদের জানতে হবে। যারা আছেন ইতোমধ্যে অনেকে কি এই টপিকটা সম্পর্কে আহ, আমাদের পূর্বে থেকে যারা যুক্ত ছিলেন, আপনাদের কিন্তু কি হয়েছিল, আহ, আপনারা জানেন, আপনাদের আমরা আইডিয়া জেনারেশনের ক্লাস নিয়েছি, কিন্তু আবার নতুন যে ব্যাচগুলো আমরা শুরু করছি, আমাদের আইডিয়া জেনারেশন ক্লাসগুলো আপনারা সামনেই পাবেন। নেক্সট ক্লাসগুলোই হবে আপনাদের আইডিয়া জেনারেশন ক্লাস, আইডিয়া জেনারেশন এন্ড টপিক সিলেকশন, অর্থাৎ আপকামিং এক্সাম গুলোর মধ্যে আপনাদের কোন টপিক গুলো আপনাদের মূলত মূল পরীক্ষাতে আসতে পারে, সেই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে ধরতে পারতে হবে, বুঝতে পারতে হবে। ওকে, এনিওয়েজ, তো খেলাপি ঋণ, অবশ্যই আপনারা এই টপিকটা সম্পর্কে মোরলেস পড়েছেন। তাহলে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই যে বাক্যের বিভিন্ন গঠনের যে প্রয়োগগুলো দেখবো, ওয়াই নট উইল, মানে কি, মানে আমরা এটা শিখবো এমন একটা টপিকের উপর বেস করে, যে টপিকটা আমাদের পরীক্ষার হলে গিয়েও লেখা লাগতে পারে, বা আমরা কোনো না কোনো ভাবে সেটাকে ইনভলভ করতে পারবো আমাদের লেখার মধ্যে। তাহলে দেখেন, নন পারফর্মিং লোনস ইন বাংলাদেশ, এটা নিয়ে যদি আমি কথা বলি, একটা সিম্পল সেন্টেন্স দেখেন, এনপিএলস আর ইনক্রিজিং ইন বাংলাদেশের ব্যাংকিং সেক্টর। বাংলাদেশের ব্যাংকিং খাতে এনপিএল এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। দেখেন, এটা একটা পিওর সিম্পল সেন্টেন্স। কেন? কারণ এখানে দেখেন, ফাইনাইট ভার্ব আছে একটা, একটা ফাইনাইট ভার্ব, আর ইনক্রিজিং। টেন্স চিনতে পারতেছেন কোন অংশটুকু দিয়ে? শুধু ইনক্রিজিং দিয়ে নাকি আর ইনক্রিজিং দিয়ে? কথা বলেন। আর ইনক্রিজিং দিয়ে। এক্স্যাক্টলি। সো দিস ইজ দ্য only finite verb that we have in this particular sentence. So একটা বাক্যে যদি একটা ফাইনাইট ভার্ব থাকে, তাহলে ক্লজ কয়টা আছে? একটা। আর একটা ক্লজ, একটা বাক্য উপস্থিত, সে অবশ্যই কি মেইন ক্লজ। আর সেই একটা বাক্যে যখন একটা ক্লজ থাকে, সেটা কোন কোন ধরনের সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। এভাবে ধরে ধরে আমরা তো প্রিলি পড়তেছি না, কিন্তু এটা আমাদের দেখেন সাবকনশিয়াস মাইন্ডে চলে আসতেছে। এনপিএলস আর ইনক্রিজিং ইন বাংলাদেশের ব্যাংকিং সেক্টর, ভালো কথা। এখন আসেন কম্পাউন্ডে। কম্পাউন্ড আমরা জানি দুটো স্বাধীন বাক্য, অর্থাৎ দুটো মেইন ক্লজ। এমসি মানে মেইন ক্লজ। মনের পবিত্রতার পরীক্ষা নিজেরা দেন, এমসি মানে অন্য কিছু ভেবে নিলে দায় দাফার আপনাদের। ঠিক আছে, এমসি মানে আমি কি বোঝাচ্ছি? মেইন ক্লজ বোঝাচ্ছি আমি। ওকে, সো দেখেন, তো দুটো মেইন ক্লজ আমরা যেটা বলেছিলাম, তারা যদি ফ্যান বয়েজ দ্বারা কানেক্টেড হয়, তখন তাদেরকে আমরা মেইন ক্লজ বলি না, তখন আমরা তাদেরকে বলে ফেলি কোঅর্ডিনেট ক্লজ, সিসি বলি। এবং তখন পুরো বাক্যটা হয়ে যায় হচ্ছে কম্পাউন্ড। দেখেন তো, এনপিএলস হ্যাভ রিজেন শার্পলি। এনপিএল খেলাপি ঋণগুলো কি হয়েছে? খুব জোরালো ভাবে, তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে, বা স্পষ্টভাবে বৃদ্ধি পেয়েছে। দেখেন, এই বাক্যটুকু কি একটা স্বাধীন বাক্য না সম্পূর্ণভাবে? আপনি যদি এই বাক্যটুকু একটা স্বাধীন বাক্য হিসেবে ব্যবহার করতে চান, পারবেন না? জি স্যার। পারবেন। এই বাক্যটুকুর মধ্যে আমার ফাইনাইট ভার্ব কোনটা? এই যে দেখেন, হ্যাভ রিজন, এটুকু দেখে আপনি বুঝতে পারতেছেন, এটুকু দেখে আপনি বুঝতেছেন এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? প্রেজেন্ট জি পারফেক্ট টেন্স। পরের অংশে দেখেন, and the government is implementing stricter regulations to mitigate their impact. এই অংশে আসেন, ডোন্ট গেট ক্যারিড অ্যাওয়ে। দ্য গভর্নমেন্ট, সরকার, ইজ ইমপ্লিমেন্টিং, সরকার বাস্তবায়ন করছে, মানে প্রক্রিয়াটা চলমান। তাহলে এখানে কি এই যে ইজ ইমপ্লিমেন্টিং কি একটা ফাইনাইট ভার্ব? আর কি কোনো ফাইনাইট ভার্ব আছে? না অনেকের মনে স্যার। হইতে পারে মিটিগেট, মিটিগেট তো দিয়ে টেন্স চেনা যায়, কিন্তু মিটিগেটের আগে যখন টু বসে, টুর সাথে যখন ভার্বের বেস ফর্ম বসে, তখন তার নাম কি? ইনফিনিটিভ, মনে আছে? জি স্যার। এবং ইনফিনিটিভকে আমরা কোথায় পড়ে এসেছি? নন ফাইনাইট ভার্বের ক্যাটাগরির মধ্যে পড়ে এসেছি, মনে পড়ে? জি স্যার। জেরান্ড ইনফিনিটিভ। তাহলে এই যে পরবর্তী অংশটুকু, এই পরবর্তী অংশটুকুর মধ্যে ফাইনাইট ভার্ব কয়টা আছে? একটাই ফাইনাইট ভার্ব আছে, তাই না? এবং এই অংশটুকু যদি আমরা বলি, আলাদা করে চিন্তা করেন, প্রথমটুকুকে দেখার দরকার নাই, এখান থেকে চিন্তা করেন, বাক্যটা এখান থেকে শুরু হয়েছে ধরেন, দ্য গভর্নমেন্ট ইজ ইমপ্লিমেন্টিং স্ট্রিক্টার রেগুলেশনস টু মিটিগেট দেয়ার ইম্প্যাক্ট। সরকার আরো কঠোর
নীতি প্রণয়ন করছে যাতে করে এর প্রভাব মোকাবেলা করা যায়, এদের প্রভাবগুলো মোকাবেলা করা যায়, তাহলে এটা কি একটা স্বাধীন বাক্য? তাহলে দুটো স্বাধীন বাক্য মানেই কি দুটো মেইন ক্লজ, দুটো এমসি। দুইটা এমসি যখন দেখেন, এই যে এন্ড কি ফ্যান বয়েজের মেম্বার না, এ জি এন্ড দ্বারা স্যার। যুক্ত হয়ে গেছে, দেখেন তাহলে এটা কি হয়ে গেছে, একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গিয়েছে। তাহলে এই দেখেন আমরা সেন্টেন্সের মধ্যে কিন্তু কি আনলাম, আমরা একটা ভেরিয়েশন নিয়ে আসলাম স্ট্রাকচারে। এগুলো আমাদের সাবকনসিয়াসলি করতে মানে এখন কনসিয়াসলি এগুলা লক্ষ্য করবেন, এই যে ম্যাটেরিয়াল গুলো দিচ্ছি এগুলো লক্ষ্য করবেন, এবং আফটার দ্যাট এগুলাকে ইমপ্লিমেন্ট করতে হবে। কমপ্লেক্সের ক্ষেত্রে আসেন, কমপ্লেক্স মানে আমরা জানি কি, আমাদের কি থাকতে হবে, সাবঅর্ডিনেট ক্লজ মার্কার আছে, তাই না? কারণ সাবঅর্ডিনেট ক্লজের উপস্থিতি মানেই কি কমপ্লেক্স সেন্টেন্স। আর সাবঅর্ডিনেট ক্লজ চিনবো কাদেরকে দিয়ে, সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দিয়ে। তাহলে কোন বাক্যে দেখি, বাক্যে দেখতেছি কি আছে, অ্যাজ এনপিএলস রাইজ ইন বাংলাদেশ, যেহেতু বাংলাদেশে খেলাপি ঋণ বৃদ্ধি পাচ্ছে, অ্যাজ মানে কি যেহেতু। এই দেখেন তো, এই অ্যাজটা কি, এটাকে আমরা কি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার হিসেবে শিখে আসছি না প্রিলি পড়ার সময়, জি স্যার। যে যেখানে শিখেছি। তাহলে যখনই আমরা দেখছি অ্যাজ এখানে উপস্থিত, তার মানে কি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর লেখক, আমরা যখন লিখবো, একজন লেখকের মন মানে পয়েন্ট থেকে দেখেন, আমরা বাক্যের মধ্যে একটা অংশ রাখবো, একটা শর্ত আরোপ করব, বাকি অংশের মধ্যে সেই শর্তের ফলাফলটা বর্ণনা করব, তাই না? এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। অ্যাজ এনপিএলস রাইজ ইন বাংলাদেশ, যেহেতু বাংলাদেশে খেলাপি ঋণ বৃদ্ধি পাচ্ছে, যখনই দেখেছি অ্যাজ, অ্যাজ একটা কমপ্লেক্স সেন্টেন্স মার্কার বা অ্যাজ একটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, তার মানে এই অ্যাজ যুক্ত অংশটাই কি, অ্যাজ যুক্ত অংশটাই হচ্ছে আমার এস সি বা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, যেটাই বলেন না কেন। সে কি করবে, তার সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য একটা মেইন ক্লজের উপর ডিপেন্ড করবে। দেখেন আগে এখন এই ক্লজের বৈশিষ্ট্য দেখেন, এখানে সরি, এখানে কি ফাইনাইট ভার্ব কয়টা আছে দেখেন তো, একটাই ফাইনাইট ভার্ব না, রাইজ। রাইজ দেখে বুঝতে পারতেছি এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে এই বাক্যাংশটুকু, বুঝতে পারি না? জি স্যার। তাহলে ফাইনাইট ভার্ব কোনটা আমাদের, এই রাইজ। রাইস। ঠিক আছে, তাহলে অ্যাজ এনপিএলস রাইজ ইন বাংলাদেশ, যেহেতু বাংলাদেশে খেলাপি ঋণ বৃদ্ধি পেয়েছে বা পাচ্ছে, ব্যাংকস ফেস লিকুইডিটি ইস্যুস দ্যাট হিন্ডার ইকোনমিক গ্রোথ, ব্যাংকগুলা কি করছে, বিভিন্ন ধরনের তারল্য সংকট বা তারল্য সমস্যা কি মোকাবেলা করছে, যেটা কি করে, যেটা ইকোনমিক গ্রোথকে বা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে। যদি এইটার আরো একটা কমপ্লেক্স স্ট্রাকচার এখানে চলে আসে, বাট আপনি দেখেন তো কি আছে, এই যে ফেস, আপনি চিন্তা করেন, দ্যাট ব্যাংকস ফেস লিকুইডিটি ইস্যুস, ব্যাংক তারল্য সংক্রান্ত সমস্যা মোকাবেলা করে বা তারল্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়, এই অংশটুকু একটা স্বাধীন বাক্য না, বাক্য কিনা? জি জি স্যার। স্যার। এখানে ফাইনাল ভার্ব কোনটা, স্যার ফেস। ফেস। তার মানে এটাও কিন্তু, এই অংশটুকু কি আমাদের আলটিমেটলি কি, এটা কিন্তু একটা এমসি, বুঝছেন তো? আবার পরবর্তী অংশে দেখেন, দ্যাট হিন্ডার ইকোনমিক গ্রোথ, যেটা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করে, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, এই বাক্যটাই আপনাকে তৈরি করতে হবে, আমি মোটেও এটা বলছি না। আমরা কি করছি, আমরা গোথ্রো করছি যে এই ধরনের ডিফারেন্ট স্ট্রাকচারও আমাদের চিন্তা করতে হবে, তাই না? এই দ্যাটটাও কি, দ্যাটটাও কি ওয়ান কাইন্ড অফ কি বলেন তো, এটা কি রিলেটিভ প্রোনাউন না? স্যার। জি স্যার। এটাও তো সাবঅর্ডিনেট ক্লজ মার্কার নাকি? জি স্যার। জি স্যার। তাহলে এই বাক্যের মধ্যে দেখেন, যেটি কিনা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করে, আমরা যদি চিন্তা করি এইটাকেও কিন্তু আমরা একটা কি সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে আইডেন্টিফাই করতে পারি না? প্রজা, রাজা তো একটা পেয়ে গেছি, এই দ্বিতীয় প্রজাও অর্থের জন্য রাজার উপর নির্ভর করতেছে, এমসির উপর নির্ভর করে, আবার প্রথম প্রজাও কিন্তু তার উপরই নির্ভর করে। সো আদতে স্ট্রাকচার ওয়াইজ যখন আমরা এস দেখছি, হ্যাঁ, বা যখন আমরা দ্যাট দেখছি, আমরা কিন্তু এটুকু নিশ্চিত হয়ে গেছি এটা কোন ধরনের সেন্টেন্স, জাতিগত ভাবে সে একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটুকু বুঝেছেন কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। দেখেন তো, আমরা যদি ধরেন রেমিটেন্স না, ধরেন আমরা বাংলাদেশের ইকোনমিক চ্যালেঞ্জ নিয়ে যদি কিছু বলি, যদি দেখেন বলতেছি বাংলাদেশ ফেসেস ইনফ্লেশন এন্ড আনএমপ্লয়মেন্ট, বাংলাদেশ মূল্যস্ফীতি এবং বেকারত্বের সমস্যার সম্মুখীন হয় বা হচ্ছে, বা যদি বলে হয়, বাংলাদেশ ফেসেস, বাংলাদেশ সবসময় কি করছে, মূল্যস্ফীতি এবং বেকারত্ব সমস্যা মোকাবেলা করছে বা মূল্যস্ফীতি এবং বেকারত্বের সম্মুখীন হচ্ছে বা হয়। প্রেজেন্ট ইনডিফিনিট, এই প্রেজেন্ট ইনডিফিনিট আপনি বুঝতেছেন কি দেখে, এই ফেসেস অংশটুকু দেখে নাকি? জি স্যার। একটা ফাইনাইট ভার্ব, অবশ্যই এটা সিম্পল সেন্টেন্স। একটু এখন লক্ষ্য করেন তো,
ইকোনমিক চ্যালেঞ্জেস লাইক ইনফ্লেশন পারসিস্ট, মূল্যস্ফীতির মতো অর্থনৈতিক সমস্যাগুলো কি করে, টিকে থাকে, বা কি এগুলা বিদ্যমান থাকে। পারসিস্ট হচ্ছে মেইন ভার্ব, আমাদের ফাইনাইট ভার্ব, বুঝতেছি প্রেজেন্ট ইনডিফিনিট, এবং এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে। এটা কি, এটা একটা এমসি। এই দেখেন, এন্ড পলিসি মেকারস আর আন্ডার প্রেসার টু ফাইন্ড সাস্টেনেবল সলিউশন, এবং পলিসি মেকাররা, নীতি প্রণয়নকারীরা আর আন্ডার প্রেসার, এখানে আমরা টেন্স আইডেন্টিফাই করছি কোনটুকু দেখে, আর দেখে, তাই না? তাহলে এইটা আমার কি, এইটা আমার আরেকটা মেইন ক্লজ, দুটো মেইন ক্লজ এই দেখেন ফ্যান বয়েজ দ্বারা কানেক্টেড। তো এটা কি, এটা অবশ্যই আমাদের একটা কম্পাউন্ড স্ট্রাকচার। দেখেন পরবর্তী ক্ষেত্রে দেখেন, অ্যাজ ইনফ্লেশন রেটস কন্টিনিউ টু রাইজ, যেহেতু, বা কি আপনার হচ্ছে কি, যেহেতু মূল্যস্ফীতির হার ক্রমবর্ধমান, বা যেহেতু মূল্যস্ফীতি ধীরে ধীরে বা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশ স্ট্রাগলস টু মেইনটেইন স্টেবল ইকোনমিক গ্রোথ ওয়াইল এনশিওরিং জব ক্রিয়েশন। যেহেতু মূল্যস্ফীতির পরিমাণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশ, এই অ্যাজ দেখেই বুঝতে পারছি এটা কমপ্লেক্স সেন্টেন্স, বাংলা কথা, এত জিনিস এত তেনা পেঁচাবো না। যেহেতু মূল্যস্ফীতি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, কমা, এই কমা নিয়ে কথা বলবো, এটা আমাদের খুব জরুরি। বাংলাদেশ স্ট্রাগলস টু মেইনটেইন স্টেবল ইকোনমিক গ্রোথ হোয়াইল এনশিওরিং জব ক্রিয়েশন। যেহেতু মূল্যস্ফীতিটা ক্রমবর্ধমান, সেহেতু বাংলাদেশ কি করছে, বাংলাদেশ স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে। দেখেন, একটা কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের কি থাকে, আইডিয়ালি সব থেকে সংক্ষিপ্ততম রূপেও কি থাকে, একটা মেইন ক্লজ থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এখন দেখেন, একটা কমপ্লেক্স সেন্টেন্সে মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের সুনির্দিষ্ট কোনো ক্রম নেই। অর্থাৎ আপনাকে যে মেইন ক্লজটাই আগে লিখতে হবে এমনও কোনো নিয়ম নেই, বা আপনাকে যে সাবঅর্ডিনেট ক্লজটাই আগে লিখতে হবে এমনও কোনো নিয়ম নেই। তবে প্রথাগতভাবে আমরা যখন সহজভাবে বাক্য তৈরি করি, ইন জেনারেল যেটা দেখা যায় যে আমরা আইডিয়ালি সাবঅর্ডিনেট ক্লজটাকে প্রথমে রেখেই বাক্য তৈরি করতে বেশি অভ্যস্ত। অন্যটা করলে ভুল তা না, অন্যটা যে কেউ করি না ব্যাপারটা এটাও না, আমাদের হাই ফ্রিকোয়েন্সিটা বলতেছি, অধিকাংশের অভ্যস্ততাটা এরকম। তো সেই ক্ষেত্রে খুব ছোট কমন একটা পাংচুয়েশনের ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা যখন একটা কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজটাকে প্রথমে লিখবো, সেই ক্ষেত্রে ওই সাবঅর্ডিনেট ক্লজটা শেষ করে যখনই আমরা মেইন ক্লজটা শুরু করব, মেইন সাবঅর্ডিনেট ক্লজ যেখানে শেষ হবে সেখানে আমাদের একটা কমা দেওয়া ম্যান্ডাটরি ম্যান্ডাটরি ম্যান্ডাটরি। এবং এই কমাটাকে যারা পরীক্ষক আছেন তারা খুব ক্রিটিক্যালি জাজ করে। কথাটা বুঝেছেন? পাংচুয়েশনের বিভিন্ন নিয়ম আছে, ঠিক আছে, কিন্তু এই সবকিছুকে যদিও ছেদ চিহ্নের বিরাম চিহ্নের যে ব্যবহার, ঠিক আছে, এই জিনিসগুলোর যে অনেক নিয়ম আছে, সব নিয়মকেই যে পরীক্ষকেরা সমান গুরুত্ব দেয় ব্যাপারটা মোটেও এরকম না। একক ভাবে কোন একটা জিনিসকে যদি সব থেকে বেশি গুরুত্ব দেয়, সেটা হচ্ছে বাক্যের প্রথম, আপনার যে ওয়ার্ডটা আপনি লিখতেছেন সেই ওয়ার্ডের প্রথম লেটারটা আপনি ক্যাপিটালে লিখতেছেন কিনা, এটা হচ্ছে সর্বপ্রথম তারা গুরুত্ব দেয় যে কেউ। দ্বিতীয় যে জিনিসটা তারা গুরুত্ব দেয়, তাদের প্রায়োরিটি লিস্টের সেকেন্ড যে জিনিসটা থাকে, তারা যখন টেকনিক্যালি অ্যানালাইসিস করে তখন দেখে যদি একজন পরীক্ষার্থী একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখেছে, প্রথম সেন্টেন্সটা লিখেছে সে কি সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু তারপর সে কমা দেয় নাই, এইটাকে তারা খুব সিরিয়াসলি দেখে এবং এটা একটা ভুল হিসেবে মানে কাউন্ট করে। অন্যান্য আরো অনেক নিয়ম আছে, কিন্তু সেই নিয়মগুলাকে এই নিয়মগুলোর মতো সমান গুরুত্ব সহকারে দেখা হয় বলে আমি মনে করি না। চেষ্টা তো আমাদের থাকবে, আমরা সবকিছুই কারেক্ট করার চেষ্টা করব, কিন্তু সকল নিয়ম কিন্তু আমাদের জন্য সমানভাবে প্রযোজ্য না। উইল টক অ্যাবাউট দ্যাট ইন দ্য লেটার হাফ। ইন দ্য মিন টাইম আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। নতুন বছরে তো অনেকেই রেজুলেশন নেন বিভিন্ন ধরনের। যারা আমাদের এডি নাইট রাইডার ব্যাচে ছিলেন তাদেরকে কালকে বলতে পেরেছিলাম, তাদের ক্লাস নেওয়ার সময় নেটওয়ার্ক ইস্যু ছিল না। সেটা হচ্ছে ইনশাআল্লাহ আপনারা অনেকেই বলছেন এই রিডিং কম্প্রিহেনশন বা হচ্ছে ধরেন ট্রান্সলেশন বা ফোকাস রাইটিং যেটাই বলেন, আমি তো আপনাদেরকে আহ, যখনই যে কন্টেন্টটা পড়াচ্ছি ওই কন্টেন্ট রিলেটেড একটা অ্যাডভান্স লেভেলে, অ্যাডভান্স বলবো না, অ্যাটলিস্ট ইন্টারঅ্যাক্টিভ বলতে পারি আমি। খুব ভালো খারাপ ভালো মন্দ জাজ করার মানে কোয়ালিটি আপনাদের, ক্যাপাসিটি আপনাদের কাছে, বা স্কোপটা আপনাদের কাছে, সেইটা জাজ করার ক্যাপাসিটি হয়তো আপনাদের অনেকেরই হয়েছে, অনেকের হয়তো হবে যখন আপনারা আর অনেক কিছুর সাথে কম্পেয়ার করবেন। তো আমরা রিডিং কম্প্রিহেনশন আমরা যে টাইপের কন্টেন্ট আপনাদের দিয়েছি, মানে হোয়াট ডু ইউ থিঙ্ক, এটা কি আমি দিয়েছি আপনাদের একটা, আমি ক্লাসে একটা পড়িয়েছি, একটা ক্লাসের সাথে দিয়েছি, পূর্বের ব্যাচ গুলোতে আমি আবার অন্য ম্যাটেরিয়াল দিয়ে পড়িয়েছি সেটা আপনাদেরকে দিয়েছি। তো তিনটা জিনিস যদি আপনারা দেখেন,
যেভাবে একটা রিডিং কম্প্রিহেনশন ধরেন অ্যান্সারটা ধরেন দিলাম, যে দুটো অবজেক্টিভ, দুটো সাবজেক্টিভ ম্যানারে একটা অবজেক্টিভ ম্যানারে রিডিং কম্প্রিহেনশনের কোন জায়গাটা থেকে উত্তর প্রশ্নটা করা হয়েছে বা কোন লাইনের ভিত্তিতে আমরা উত্তরটা করছি, যে প্রেজেন্টেশনটা দিয়েছি, অনেস্টলি বলেন এটা কি আপনাদের মনে হয়েছে যে এটা মানে আলটিমেটলি আপনাদের কাজে লাগতেছে বা প্রেজেন্টেশনটা আসলে ইউনিক? হোয়াট ডু ইউ থিঙ্ক? জি স্যার। মানে এটা থেকে আপনি একটু বেনিফিটেড হয়েছেন? মানে অনেস্টলি বলেন, না হলেও বলেন, নো প্রবলেম। মানে এখানে প্রেইজ শোনার জন্য বলতেছি না, মানে আমি আপনাদের ফিডব্যাক চাচ্ছি, কারণ একটা কারণ আছে। মানে আপনারা কি ওইভাবে কি মানে যেমন আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে আমি প্রশ্নগুলো কোথায় থেকে মানে এটা আপনি ওই লেভেলে কোথা থেকে প্র্যাকটিস করবেন? যেমন ট্রান্সলেশন আছে, ট্রান্সলেশন গুলো কোথা থেকে প্র্যাকটিস করবেন? আমি তো নিয়ম ছাড়া ট্রান্সলেশন দেখাচ্ছি আপনাদেরকে, তাই না? বা দেখিয়েছি। তাহলে ওই ব্যাপারগুলোর জন্য যেটা আমরা প্ল্যান করছি, মানে আমি যেটা প্ল্যান করছি ইনশাল্লাহ, এটা কোনোই না, উইদিন দিস মান্থ, হোপফুলি দ্য বিগিনিং অফ ফেব্রুয়ারি ইনশাল্লাহ, ব্যাংক বলেন, বিসিএস বলেন, রিটেন ইংলিশের জন্য একটা মানে আমি যে স্টাইলে পড়াচ্ছি সেগুলো নিয়ে আমি আসলে একটা কন্টেন্ট ডেভেলপ করছি। এবং ইনশাল্লাহ এই আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে প্রথম ভাগে আলটিমেটলি একটা কম্প্যাক্ট বই, যে বইটার মধ্যে কলেবর থাকবে খুবই ছোট, কলেবর থাকবে হয়তো সর্বোচ্চ 150 থেকে 200 পেজ হতে পারে ম্যাক্স, 150 পেজ থেকে 160-70 পেজের মধ্যে হয়তো থাকতে পারে, যেটার মধ্যে হয়তো রিডিং কম্প্রিহেনশন আপনাদেরকে আমি যেভাবে পড়াচ্ছি হয়তো এভাবে একদম নতুন 20টা রিডিং কম্প্রিহেনশন, 20টা টপিক, রেলেভেন্ট টপিক, হয়তো এনভায়রনমেন্ট থাকবে, আইটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি টপিক নিয়ে হয়তো থাকলো, রিসেন্ট ইস্যুস নিয়ে থাকলো, গ্লোবাল ক্রাইসিস নিয়ে থাকলো, বাংলাদেশের সমস্যা, বাংলাদেশের সম্ভাবনা, জ্বালানি খাত, এরকম বিভিন্ন র্যান্ডম টপিক সিলেক্ট করে সেই টপিক গুলোর উপর এরকম ধরেন রিডিং কম্প্রিহেনশন, ঠিক আছে, এরকম হয়তো ধরেন 20টা রিডিং কম্প্রিহেনশন দিলাম। প্রত্যেকটা রিডিং কম্প্রিহেনশন থেকে ধরেন আপনার 10টা প্রশ্ন সে বা 5টা প্রশ্ন, যে কোনো প্রশ্ন দিলাম, প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো আমি যে স্টাইলে আপনাদের পিডিএফ দিয়েছি সেভাবে রেডি করা। ট্রান্সলেশনের ক্ষেত্রেও সেম কেস, ফোকাসের ক্ষেত্রেও সেম কেস, সামারি বা প্রেসি রাইটিং এর ক্ষেত্রে ওই রকম 10টা 15টা ডেমো। হ্যাঁ, আর্গুমেন্ট রাইটিং এর জন্য ধরেন আপনার এরকম কয়টা ডেমো। তো এইটা নিয়ে আলটিমেটলি কাজ করছি ইনশাল্লাহ, মানে ফেব্রুয়ারির মধ্যে হোপফুলি আপনাদের কাছে, কারণ আমার ভাই ওই ক্রাউড মার্কেটিং, ক্রাউড ফান্ডিং কোনো কিছুরই আলটিমেটলি নাই, খুব লিমিটেড নাম্বার অফ বুকস আসলে আমি প্রিন্ট করবো, কারণ ওই টাইপের ওই জিনিসগুলা, রিসোর্স গুলা কি থাকলে একটু গোছানো হয়ে থাকলো, আর নিজের একটা জিনিস, নিজের একটা ইনপুট যদি প্রিন্টেড থাকে সেটা দেখতেও ভালো লাগে, কাজ করে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে হোপফুলি দ্য বিগিনিং অফ ফেব্রুয়ারি ইনশাল্লাহ আমি একটা আপনাদের জন্য একটা বই লিখতেছি। এটা শুধু এই পার্টিকুলার মানে এই স্পেসিফিক টাইমের জন্য তো অবশ্যই, যারা আপনারা বিসিএস দিবেন, ব্যাংক দিবেন, এটা দিবেন, যখন আমি বুঝবো এই প্রাসঙ্গিকতা যে টপিক গুলো দিয়েছি আরো বেশি প্রাসঙ্গিক টপিক অ্যাড করা দরকার, আমার ইন্ডিভিজুয়াল যেটা প্ল্যান, হয়তো আমি 6 মাস, বছর হয়তো 2টা এডিশন বিভিন্ন কন্টেন্ট গুলো, কারণ আমার ওই বইয়ের মধ্যে বিগত বছরের কোনো প্রশ্নের অ্যানালিসিস থাকবে না, যে আমি বিগত বছরে এই রিডিং কম্প্রিহেনশন আসছে, এই রিডিং কম্প্রিহেনশন উত্তর দেখেন, নো, প্রত্যেকটা ইউনিক। ধরেন আমি যদি 20টা রিডিং কম্প্রিহেনশন দিই, 20টা টপিকই থাকবে একদম মানে মানে কখনোই দেখা যায় নাই এমন এমন টপিক গুলো থেকে আর্টিকেল গুলো নিয়ে প্রশ্নগুলো রেডি করে, উত্তরগুলো রেডি করে। তো এটা নিয়ে কাজ করার জন্য অন্যান্য বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট থেকে মোটামুটি ব্রেক নিয়েছি। আর আমাদের 43তম বিসিএস আপনারা জানেন আমাদের নিয়োগের ডেটটা আরো 15 দিন পিছিয়েছে, 15 তারিখে আমাদের জয়েন, যদি সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে এই 15 দিন খুব কি বলবো, এটা ড্রাফটিং করতেছিলাম অনেকদিন আগে থেকে, কাজ করতেছিলাম, কিন্তু কাজের গতিটা যে জায়গায় ছিল, এখন এই 15-20 দিন আসলে অল আউট এফোর্ট দিয়ে সেই জিনিসটা ইনশাল্লাহ আপনাদেরকে ফেব্রুয়ারি 1 ক্যাটার করতে পারবো হোপফুলি। তো দোয়া করবেন যাতে যে টার্গেটটা নিয়েছি এটা যাতে কমপ্লিট করতে পারি, ঠিক আছে? এনিওয়েজ, আসেন। So let's say we're talking about the importance of financial inclusion in Bangladesh. আমরা বাংলাদেশের প্রেক্ষিতে আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব নিয়ে আমরা কথা বলছি। সেক্ষেত্রে আমাদের রাইট আপটা কেমন থাকে? ও, আর সেই ক্ষেত্রে আমরা যদি আগেই বলি, আমরা মোটামুটি আমাদের বুক রিলেটেড, বুকের কন্টেন্ট রিলেটেড অ্যানাউন্সমেন্ট আমরা মোটামুটি জানুয়ারির লেটার হাফে হয়তো 15 তারিখের মাঝামাঝিতে আর কি গিয়ে আমরা দিব। তো সেইটা দিলে আমরা বইয়ের দামও খুব বেশি থাকবে না, খুবই নমিনাল থাকবে, মানে আমাদের প্রিন্টিং কস্ট সবকিছু দিয়ে ওই কোনোভাবে ওই 200, 220, 30 মানে এর উপরে যাবে না, আমি একটা রেঞ্জ বলতেছি, আইডিয়া বলতেছি, বইয়ের কলে বড় বলতেছি। তো আমরা এটা ওই এরকম একটু প্রি অর্ডার বেসিসে যাবো, তখন আমি যদি 100টাতে আমি 100 বই আমি প্রিন্ট করবো, 200 বাইরে দেবো, ওই ওই রকমই, ঠিক আছে? এই জন্য কস্টিং যেভাবেই হোক, তো যারা আলটিমেটলি আগ্রহী থাকবেন আমরা জানাবো, তখন শুরুর দিকে একটু জানাবেন, প্র্যাকটিস ম্যাটেরিয়াল হিসেবে ইনশাল্লাহ ওইটা আপনাদের জন্য হ্যান্ডি হবে।
ওইটা পড়লে চাকরি হবে, ওইটাই বাজারে সেরা, এই টাইপের কোনো মানে কথাবার্তা বলার ইচ্ছা নাই, আগ্রহ নাই, এটা বলবো না। হোপফুলি আপনারা যারা মোটামুটি ক্লাসগুলো করছেন, যেভাবে কন্টেন্ট গুলো দিয়েছি, সেটা ধরেন একটা ইলাবোরেটেড ভার্সন, ঠিক আছে? আমরা ওইভাবে আলটিমেটলি মেড আপ করার চেষ্টা করছি। এনিওয়েজ, আর ক্লাসের যেগুলো আছে সেগুলো তো আপনারা পাচ্ছেন, কন্টিনিউসলি পেতে থাকবেন। এনিওয়েজ, সো আমরা যদি বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব নিয়ে কথা বলি, দেখেন একই রকম ভাবে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্যান রিডিউস পোভার্টি ইন বাংলাদেশ। আর্থিক অন্তর্ভুক্তি বাংলাদেশের দারিদ্র্য বিমোচন করতে পারে। দেখেন, আমরা শিখতেছি কিন্তু সিম্পল সেন্টেন্স, বাট উইথ দ্য কি, ধরেন আমি যদি ফ্রেম অফ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইন বাংলাদেশ, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অফ বাংলাদেশের ফ্রেমে আমরা কি করতেছি, আমরা সিম্পল সেন্টেন্সটাকে দেখতেছি। তো এক্ষেত্রে এই যে বাক্যগুলাকে হয়তো আমরা উদাহরণ হিসেবে শিখতেছি, কিন্তু এই বাক্যগুলা কিন্তু আপনাদের ব্রেনে মানে আপনাদের নিয়ে নেওয়া উচিত, ক্যাপচার করে নেওয়া উচিত। কেন? যে এই লাইনটা যদি আপনার মুখস্থ থাকে, সেটা আপনি খাতার মধ্যে কাজে লাগাতে পারবেন। এবং এটা কিন্তু আপনি ফোকাস রাইটিং এর কন্টেন্ট হিসেবে মুখস্থ করতেছেন না, আপনি আপনার গ্রামাটিক্যাল আইটেম হিসেবে আপনি এটাকে মানে মেমোরাইজ করতেছেন, ঠিক আছে? বা লিস্ট আপনি যখন একাধিকবার এগুলাকে দেখবেন, গো থ্রু করবেন, এই লাইনগুলো আপনার ব্রেনে গেঁথে থাকবে। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্যান রিডিউস পোভার্টি ইন বাংলাদেশ। আর্থিক অন্তর্ভুক্তি বাংলাদেশে দারিদ্র্য বিমোচন করতে পারে। এই ক্যান রিডিউস একটা মডাল ভার্ব, মডাল অক্সিলারি ভার্বের সাথে যখন মূল ভার্ব থাকে, এই সম্পূর্ণ অংশটুকু মিলে হচ্ছে কি ফাইনাইট ভার্ব। তাহলে এখানে একটা ফাইনাইট ভার্ব, তার মানে এখানে একটা ক্লজ, একটা ক্লজ মানে মেইন ক্লজ, এটাই সিম্পল সেন্টেন্স। যদি আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়ে একটা কম্পাউন্ড সেন্টেন্স বলতে চাই, দেখেন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইজ এ প্রায়োরিটি। আর্থিক অন্তর্ভুক্তি অবশ্যই কি একটা অগ্রাধিকার প্রাপ্ত বিষয় বা খাত। তাহলে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হচ্ছে একটা কি অগ্রাধিকার প্রাপ্ত বিষয়। এই যেটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা মেইন ক্লজ। And the government is encouraging digital banking to reach the underserved population. এবং সরকার কি করতেছে, ডিজিটাল ব্যাংকিং কে উৎসাহ দিচ্ছে, যাতে করে তারা কি সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কাছে বা এই সেবা বঞ্চিত জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারে। এটাও একটা মেইন ক্লজ। এখানে ফাইনাইট ভার্ব কোনটুকু, এই যে ইজ এনকারেজিং। তো দুটো মেইন ক্লজ এন্ড দ্বারা যুক্ত আছে, তাহলে এরা মেইন ক্লজ না, এরা হয়ে গেছে সিসি, কোঅর্ডিনেট ক্লজ, এবং বাক্যটা হয়ে গেছে কম্পাউন্ড। While financial inclusion has the potential to uplift millions, যেহেতু বা যেখানে আর্থিক অন্তর্ভুক্তির কি আছে, সেই সম্ভাবনা আছে কি করতে, যাতে করে তারা লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার সম্ভাবনা আছে। যেহেতু আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে অগণিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার সম্ভাবনা আছে, হোয়াইল দেখেই বুঝতেছি কম্পাউন্ড সেন্টেন্স, সরি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে তাহলে এটা কি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেছে, এই যে কমা দিয়েছি। ম্যানি রুরাল এরিয়াস স্টিল ল্যাক অ্যাক্সেস টু বেসিক ব্যাংকিং সার্ভিসেস। অনেক প্রান্তিক বা গ্রামীণ কি অঞ্চলে এখনো কি আমরা যদি বলি প্রথাগত ব্যাংকিং সেবায় পৌঁছায়নি, বা ব্যাংকিং সেবার কি সীমিত কি সরবরাহ বা সীমিত কি রয়েছে, উপস্থিতি রয়েছে। তাহলে কি ম্যানি রুরাল এরিয়াস, এই যে স্টিল ল্যাক, এই যে ল্যাক, এই ল্যাকটা হচ্ছে আমাদের ভার্ব, ফাইনাইট ভার্ব, কমপ্লেক্স। তো এইভাবে এই যে স্ট্রাকচার গুলো, এক একটা কন্টেন্ট নিয়ে যে টপিকটা আপনার ব্রেনে আসতেছে, এগুলো নিয়ে আপনাকে কি করতে হবে, এগুলো আপনাকে নিজেকে ক্রিয়েট করার চেষ্টা করতে হবে। তাহলে আমি আপনাকে এই স্ট্রাকচারটা দিয়েছি, আপনার কাছে এই সিমিলার স্ট্রাকচারে আরেকটা সেন্টেন্স আপনার নিজের নিজেই ফর্ম করে ফেলা। এলডিসি গ্রাজুয়েশন নিয়ে আপনার একটা বক্তব্যকে আপনি এই সিম্পল সেন্টেন্সটাকে ফলো করে সাজান। আবার সেইটাকে আপনি একটু কম্পাউন্ডের এই যে স্ট্রাকচারটা দিয়েছি, ধরেন এইটাকে ফলো করে আপনি সাজান, ঠিক আছে? এইটাকে ফলো করে আপনি সাজান সিমিলার সর্ট অফ ওয়েতে। দেখেন, আমরা যদি বলি, একটু দেখার চেষ্টা করি, লেটস আমরা জেনারেশন জি নিয়ে, জেন জি নিয়ে বলতেছি। জেনারেশন জি ইন বাংলাদেশ ইজ টেক স্যাভি, অ্যাম্বিশাস অ্যান্ড পলিটিক্যালি কনসাস। বাংলাদেশের যে জেনারেশন জি আছে, তারা কি টেক স্যাভি, এটা নতুন একটা শব্দ শিখে গেলেন এই উদাহরণটার কি উসিলায়। এখানে ফাইনাইট ভার্ব কোনটা, ইজ, একটাই কিন্তু ফাইনাইট ভার্ব। টেক স্যাভি যারা হচ্ছে, যেটাকে বলা হয় প্রযুক্তি বাৎসল, বা যারা প্রযুক্তি পছন্দ করে, সকল কিছুতে প্রযুক্তির ব্যবহার করতে যারা পছন্দ করে, ঠিক আছে? যে বলে না বন্ধু বাৎসল, যে বন্ধু নিয়ে চলতে পছন্দ করে, বন্ধু নিয়ে চলা যার পছন্দ, যার প্রেফারেন্স, তো এরকম টেক স্যাভি যাদের টেকনোলজি নিয়ে চলাটাই যাদের প্রেফারেন্স। জেনারেশন জি ইন বাংলাদেশ, বাংলাদেশের জেনারেশন জি কেমন, টেক স্যাভি, তারা প্রযুক্তি বান্ধব, অ্যাম্বিশাস, তারা উচ্চাকাঙ্ক্ষা রাখে, অ্যান্ড পলিটিক্যালি কনসাস, এবং তারা রাজনীতি সচেতন। তার খুব চমৎকার একটা বাক্য। আপনি যদি ইউথ এম্পাওয়ারমেন্ট নিয়েও কিছু লিখতে চান, এই লাইনটাকে কিন্তু আপনি ওই ভিন্ন মোড়কে ব্যবহার করে দিতে পারবেন। বলেন, ইউথ অফ বাংলাদেশ স্পেশালি দ্য জেনারেশন জি ইজ টেক স্যাভি, অ্যাম্বিশাস অ্যান্ড পলিটিক্যালি কনসাস। তাহলে এইটা, এই বাক্যটা ইজ নট অনলি সার্ভিং ইউ অ্যাজ অ্যান এক্সাম্পল ফর সিম্পল সেন্টেন্স, এট দ্য সেম টাইম এটা কিন্তু আপনাকে এই পার্টিকুলার কন্টেন্ট সম্পর্কে একটা লাইনও কিন্তু আপনার ব্রেনে গেঁথে দিচ্ছে।
তো আমার আলটিমেট পারপাস হচ্ছে এইটা, যে যখন আমরা এরকম বোরিং বেসিক গ্রামারের মতো ব্যাপার স্যাপার গুলাকে নিয়ে যখন আমরা পড়াশোনা করতেছি, তখনও যাতে আমাদের লার্নিংটা হয় ইন্টারঅ্যাক্টিভ, যেটা আমাদের আলটিমেটলি পরবর্তী ধাপগুলোতে গিয়েও আমরা কাজে লাগাতে পারি, এই লার্নিংটার উপর ক্যাপিটালাইজ করতে পারি। অ্যাজ জেনারেশন জি এন্টার্স দ্য ওয়ার্কফোর্স, যেহেতু জেনারেশন জি কি করছে, কর্মক্ষেত্রে প্রবেশ করছে, হ্যাঁ, তাহলে এই যে অ্যাজ দেখে বুঝতেছি কমপ্লেক্স সেন্টেন্স, দে ব্রিং নিউ এক্সপেকটেশনস দ্যাট চ্যালেঞ্জ ট্র্যাডিশনাল ওয়ার্কপ্লেস নর্মস। নর্মস মানে কি, বিভিন্ন প্রথা বা কি ঐতিহ্য, আমরা যেটাকে বলি, যেটা টিকে আছে, প্রথা, কাস্টম, হ্যাঁ। তাহলে কি, যেহেতু কর্মক্ষেত্রে এখন কি করছে তরুণেরা বা জেনারেশন জি যেহেতু কর্মক্ষেত্রে প্রবেশ করছে, তারা কি করতেছে, দে ব্রিং নিউ এক্সপেকটেশন, তারা নতুন প্রত্যাশা এবং প্রথাগত, যে কর্মক্ষেত্রের যে প্রথাগত নিয়ম কানুন গুলো আছে, সেই প্রথাগত নিয়ম কানুন গুলোকে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি এটা দিয়ে একটা, জেনারেশন জি ইজ ড্রাইভিং সোশ্যাল চেঞ্জ। জেনারেশন জি কি করছে, সামাজিক পরিবর্তনকে বেগবান করছে। এন্ড এবং বিজনেসেস মাস্ট অ্যাডাপ্ট টু দেয়ার নিডস টু রিমেইন রিলেভেন্ট। এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কি করতে হবে, এই তারুণ্যের চাহিদার সাথে মিল রেখে নিজেদেরকে প্রাসঙ্গিক রাখতে হবে, নিজেদেরকে পরিবর্তন করতে হবে, তাদের চাহিদার সাথে নিজেদেরকে মানিয়ে নিতে হবে, যাতে করে তারা প্রাসঙ্গিক থাকতে পারে। তাহলে এইরকম কন্টেন্ট গুলা, হ্যাঁ। তাহলে এটা কি হচ্ছে, আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য এই ধরনের আমি কিছু ডেমো কন্টেন্ট আপনাকে দিচ্ছি, এইটা আপনাকে আপনার সেন্টেন্স বেসিক স্ট্রাকচারটাকে নারিশ করার ক্ষেত্রে যেমন আপনাকে হেল্প করবে, এর পাশাপাশি আপনাকে কি করবে, আপনাকে কিন্তু এই জিনিসগুলা ওই পার্টিকুলার টপিক সম্পর্কে কিছু স্পেসিফিক কন্টেন্ট আপনার ব্রেনে ঢুকিয়ে দিবে। এখন আসেন, ধরেন খেলাপি ঋণ নিয়ে আমরা পড়তেছি, এখন আসতেছি আমরা একটু অ্যাডভান্স মডিউল অফ রাইটিং স্কিল পলিশিং। আমাদের রাইটিং স্কিলের একটা অ্যাডভান্স লেভেল আমরা প্রবেশ করছি, যেখানে আমরা পলিশিংটাকে মানে এখন পলিশিং করব, মানে আরো বেশি। এখন পরীক্ষক যখন ধরেন, এই ধাপটা কখন প্রযোজ্য, এগুলো নিয়ে আমরা কখন মাথা ঘামাবো, যখন আমরা এতক্ষণ ধরে ব্যক্ত করা যে বিষয়গুলো, প্রিভিয়াস সেশনে আমরা যেগুলো ব্যক্ত করেছি, আমরা কি ব্যক্ত করেছি, আমরা বলেছি স্পেলিং ঠিক করতে হবে, আমরা বলেছি আমাদের পার্টস অফ স্পিচ এর ব্যবহার গুলা ঠিক রাখতে হবে, মিস ইউজ করা যাবে না, যেখানে অ্যাডজেক্টিভ সেখানে অ্যাডজেক্টিভ, যেখানে অ্যাডভার্ব সেখানে অ্যাডভার্ব, যেখানে ভার্ব সেখানে ভার্ব, যেখানে নাউন সেখানে নাউন। আমরা বলতেছি আমাদের সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট ঠিক রাখতে হবে, ভালো কথা। আমরা বলতেছি আমাদের টেন্সের ব্যবহারের সময় একটু কেয়ারফুল থাকতে হবে। হুম। তো এই ব্যাপারগুলোকে আমলে নেওয়ার পরে তারপর আমরা এখন দেখলাম ভিন্ন ভিন্ন গঠন, সিম্পল কমপ্লেক্স, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, এই সবকিছু যখন স্টেপ বাই স্টেপ আমরা অ্যাডাপ্ট করতে পারবো আমাদের রাইটিং এর মধ্যে, আফটার দ্যাট আমাদেরকে মনোনিবেশ করতে হবে, কারণ ভালোর তো কোনো শেষ নাই। আমাদের মনোনিবেশ করতে হবে আমাদের লেখার খুব মাইনুট কিছু ডিটেইলিং আছে, কিছু ডিটেইল আছে, তুচ্ছাতি তুচ্ছ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র কিছু ব্যাপার আছে, যে ব্যাপারগুলো তখন আমাদের অ্যাটেনশনে আনতে হবে। কারণ পারফেকশন হয়তো কেউ আমরা অ্যাটেইন করতে পারি না, বাট আমাদের কিন্তু চেষ্টাটা অব্যাহত রাখতে হয়, যে লেখার গুণগত মানটাকে কিভাবে আমরা সর্বোচ্চ সীমানায় আমরা হিট করাতে পারি, সর্বোচ্চ সীমানায় আমরা নিয়ে যেতে পারি। সেই জায়গার প্রেক্ষিতে আমরা যদি ভাবি, তাহলে রিডান্ডেন্সি নামক একটা প্রবলেম আছে। এইটা হচ্ছে লেখার গুণগত মানকে হ্যাম্পারকারী একটা বড় ধরনের সমস্যা। এবং আমাদের অনেকের লেখার যে রিডান্ডেন্সি দোষে দুষ্ট, এটা আমরা অনেক সময় কি বলবো, আমাদের মেজরিটি আমরা এটা বুঝতে পারি না, আমরা এটা সম্পর্কে ওয়াকিবহাল না, এই ধরনের ভুলগুলোকে আমরা ভুল হিসেবে আমলেই নেই না। তো আজকে আমরা ওই জিনিসটাকে একটু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখেন, বলা হচ্ছে, দেখেন একটা বাক্য আমি বললাম, একটু দেখেন কি বলেছি, দ্য গভর্নমেন্ট নিডস টু ইমপ্লিমেন্ট ইফেক্টিভ ইফেক্টিভ অ্যান্ড প্র্যাকটিক্যাল মেজার্স টু অ্যাড্রেস দ্য ইস্যুস অ্যাসোসিয়েটেড উইথ নন পারফর্মিং লোনস অথবা এনপিএলস। এটা একটু, আমি একটু ভুল প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, আমি একটু বেশি লিখে ফেলছি, তার নন পারফর্মিং লোনস কথার কথা, ধরেন আমি এনপিএলস লিখে ফেলছি, ধরেন এটাকে আমি রিডান্ডেন্সি হিসেবে ধরলাম। কি বললাম, সরকারের কি উচিত, দ্য গভর্নমেন্ট নিডস টু ইমপ্লিমেন্ট, সরকারকে বাস্তবায়ন করতে হবে, কি বাস্তবায়ন করতে হবে, ইফেক্টিভ অ্যান্ড প্র্যাকটিক্যাল মেজার্স। দেখেন, আপনি যদি আলাদাভাবে চিন্তা করেন, ইফেক্টিভ মানে কি, ইফেক্টিভ শব্দটার আবিধানিক অর্থ হচ্ছে, আবিধানিক, অভিধান মানে কি ডিকশনারি, তাই না, আবিধানিক অর্থ কি, কার্যকর। প্র্যাকটিক্যাল মানে কি, প্র্যাকটিক্যাল শব্দটার আবিধানিক অর্থ কি, ব্যবহারিক নাকি, ব্যবহারিক মানে ব্যবহার করা যায়, প্রয়োগ করা যায়, যেটা কাজে লাগানো যায়, ঠিক আছে। তো এক ইন মানে আমরা যদি বলি
আইসোলেটেড ভাবে যদি চিন্তা করি, আলাদা আলাদা ভাবে চিন্তা করি, ইফেক্টিভ শব্দটার মিনিং একটা, প্র্যাকটিক্যাল শব্দটার মিনিং একটা, মানে আলাদা। কিন্তু যখন আমরা এই বাক্যের কনটেক্সটে চিন্তা করব, দ্য গভর্নমেন্ট নিডস টু ইমপ্লিমেন্ট ইফেক্টিভ অ্যান্ড প্র্যাকটিক্যাল মেজার্স টু অ্যাড্রেস দ্য ইস্যুস অ্যাসোসিয়েটেড উইথ নন পারফর্মিং লোনস অ্যান্ড এনপিএলস। অর্থাৎ সরকারের উচিত কি করা, যে আপনার কার্যকর এবং ব্যবহারিক মেজার্স মানে কি পদক্ষেপ নেওয়া উচিত, যাতে করে তারা কি করতে পারে, অ্যাড্রেস, অ্যাড্রেস মানে কি সমাধান করতে পারে, দ্য ইস্যুস মানে কি সমস্যা, কি সমস্যা, অ্যাসোসিয়েটেড উইথ নন পারফর্মিং লোনস এন্ড এনপিএলস, খেলাপি ঋণের সাথে সংশ্লিষ্ট সমস্যাগুলো যাতে তারা সমাধান করতে পারে, এই জন্য সরকারের উচিত ইফেক্টিভ এবং প্র্যাকটিক্যাল মেজার্স নেয়া। দেখেন, আদতে ইফেক্টিভ মানে কার্যকর, প্র্যাকটিক্যাল মানে ব্যবহারযোগ্য। কিন্তু আমরা এই বাক্যের কনটেক্সটে আমরা কি বুঝাচ্ছি, সরকারের এমন পদক্ষেপ নিতে হবে যে পদক্ষেপটা কাজে লাগে, কাজে লাগায় লাগে এমন পদক্ষেপ। ইফেক্টিভ বললেও যা বুঝায়, প্র্যাকটিক্যাল বললেও তাই বুঝায়। আইসোলেটেড ওয়েতে চিন্তা করলে দুটো শব্দের মিনিং আলাদা। তো একটা বাক্যে যখন বলতেছি সেন্টেন্স লেন্থে ভ্যারিয়েশন আনতে হবে, মানে এই না ওই যে কুমিরের খাঁচ কাটার গল্প ছোটবেলা থেকে আমরা শুনে আসি, তো কুমিরের খাঁচ কাটার মতো একটা শব্দ জানি, তার মানে একটা শব্দ আমি শিখছি, এই শব্দটাকে লাইনের ভিতরে দাও হান দেয়া, ওইটা করা যাবে না। বরিশাল মানে কি বলবো, এই শব্দটা এই বোধহয় বলে, হ্যাঁ, কোনো কিছুকে প্রবেশ করানো বা ঢুকানোকে হান্দানো বলে বোধহয় বরিশালে, নাকি বরিশালেই তো বলে বলে না কোন জনে বলে, এনিওয়েজ যে অঞ্চলেই বলুক, সো দ্যাটস নট দ্য মেইন ইস্যু। তো তাহলে ইফেক্টিভ এন্ড প্র্যাকটিক্যাল ঠিক আছে, বাট আপনার যদি যিনি খাতা ইভালুয়েট করবেন উনি যদি দেখে ও আচ্ছা পণ্ডিতই করতেছো না, যেটা শব্দ ভোকাবুলারি গেম খেলো আমার সাথে, হ্যাঁ তুমি নিজেই পণ্ডিত, আমি কোনো ঘোড়ার ডিমও বুঝি না, হ্যাঁ আমাকে আউটস্মার্ট করার চেষ্টা করতেছো, হ্যাঁ, তখন আপনাকে অতিরিক্ত পাণ্ডিত্যের কারণে সে আপনার মেধা দ্বারা থ্রেটেন্ড হয়ে আপনার এই লাইনের উপর দিয়ে সে চিন্তা করবে যে না আপনার এখানে রিডান্ডেন্সি, তো সে দুষ্ট আপনার বাক্যটা। হ্যাঁ, খাতায় তো মার্কিং করা যায় না, কিন্তু যারা প্রপারলি খাতাগুলো দেখে, এবং আপনাদের খাতা যারা দেখবেন তারা তো অবশ্যই আপনারা বুঝেন তারা গভর্নমেন্টের পলিসি মেকিং এ কোনো না কোনো স্টেজে তারা জড়িত, আমি প্রথম থেকেই বলি, হয় তারা পলিসি ফর্মুলেশন বলেন, পলিসি ইমপ্লিমেন্টেশন বলেন, হ্যাঁ কোনো কিছু মনিটরিং বলেন, হ্যাঁ আইডিয়া জেনারেশন বলেন, কোনো না কোনো ধাপে তারা জড়িত। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু খুব অনেকে আছে এরকম, একদম যেটাকে বলা হয় খুঁত খোঁজা শাশুড়িরা, শাশুড়িরা যেমন খুঁত খোঁজে, খুঁতখুঁতে শাশুড়ি যেমন আছে, তারা কিন্তু ওইরকম করে আপনার লেখার ভুল খুঁজবে। তো এই ভুলটাকে কখন দেখাবে, আগে দেখতে হবে এখন আপনার গায়ে কাপড়ই নাই, কারণ আপনার কাপড়ের প্যান্টের কালারের সাথে শার্টের কালারটা ম্যাচ করতেছে না, এই কোয়ালিটি তো তারা জাজ করবে না, বা এই ক্রাইটেরিয়া তো আপনাকে জাজ করবে না, আপনার পরনে কাপড়ই নাই। আপনি আগে আপনার তো মানে কি আপনার লজ্জা সামলাইতে হবে, বুঝলেন না, আগে ইজ্জত বাঁচাইতে হবে। তো আপনি যখন বানান ভুল করতেছেন, আপনার সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টই ঠিক হচ্ছে না, ও চিন্তা করবে এর গায়ে তো পোশাকই নাই, ওর তো মানে কি নিজের সম্ভ্রম রক্ষা করাই বিপদ, ওর পোশাক নিয়ে আমি আর কি স্ক্রুটিনি করব, যে তোমার ভাই ফর্মাল প্যান্টের সাথে এভাবে তোমার টার্টেল নেক সোয়েটার পরা ঠিক হয় নাই, হ্যাঁ, বা তুমি বসে বা যেটাই হোক, সে ওইটা নিয়ে জাজমেন্ট দিবে না। তো যখন দেখবে না আপনার পোশাক আশাক আছে ভালো, আপনার চুলটা প্রপারলি মানে মেনটেন করা আছে, দাড়ি রাখেন, দাড়িগুলো প্রপারলি মেনটেইনড আছে, এজ গুলা ট্রিমড আছে, তখন কিন্তু সে দেখবেন না, সে একটা উপরে একটা ফর্মাল একটা আপনি জ্যাকেট পরছেন, মানে ফর্মাল একটা মানে আপনি ব্লেজার পরেছেন, কিন্তু আপনার প্যান্টটা হয়ে গেছে এখানে জিন্সের, এটা পরে আপনি একটা ফর্মাল অকেশনে আসছেন, তখন বলবেন, না এটা তো গেল না, একসাথে গেল না। তো এগুলো হচ্ছে সেই পরবর্তী ধাপ, যার নিজের কি সম্ভ্রম বাঁচানোই দায়, এগুলো আপনাদের জন্য বিলাসিতা, এই পর্যন্ত আপনার যাওয়া মানে চিন্তা করারই দরকার নাই, এটাও কিন্তু একটা সুবিধা। মাঝে মাঝে ইগনোরেন্স ইজ ব্লিস, অজ্ঞানতা হচ্ছে কি আশীর্বাদ, বুঝছেন তো, বুঝছেন না কি বুঝাতে চেয়েছি ভাই? তো দেখেন আলটিমেটলি বাক্যটা আমরা কি বলতাম, যদি মানে ওই যে বললাম আগে নিজের সম্ভ্রম রক্ষা করার পরে আমাদের কাজ কি, এখন যদি বলি দ্য গভর্নমেন্ট নিডস টু ইমপ্লিমেন্ট ইফেক্টিভ মেজার্স, ইফেক্টিভ বলতে পারেন, ইফেক্টিভ না বলে শুধু প্র্যাকটিক্যাল বলতে পারবেন, দুইটা একই ধরনের শব্দ বলে আপনার ভোকাবুলারি শিখছেন, ওইটা জাহির করার দরকার নাই, হয় ইফেক্টিভ বলেন নয় প্র্যাকটিক্যাল বলেন, যে কোনো একটা বলেন, টু অ্যাড্রেস দ্য ইস্যুস অ্যাসোসিয়েটেড উইথ নন পারফর্মিং লোনস। ঠিক আছে, কথাটা কি হলো, কম্প্যাক্ট হইলো। এই কথা বুঝছেন রিডান্ডেন্সিতে কি বোঝাতে চাচ্ছি? জি ভাইয়া। একটা বাক্য অযাচিত ভাবে, অপ্রয়োজনীয় ভাবে দীর্ঘায়িত করাটা কিন্তু মোটেও স্মার্টনেস না, বরং এটা কিন্তু এক ধরনের কি বোকামি। আচ্ছা, এরপর দেখেন, তাহলে আমরা যদি বলি বাংলাদেশের রেমিটেন্স নিয়ে বলতেছি, কিছু একটা লাইন বলবো, দেখেন না কেউ একজন লিখছে, হ্যাঁ সে মানে শিখছে এরকম করে, তাকে একজন বলছে যে, তুমি শুধু বড় বড় লাইন লিখবা, তো সে বড় করছে, একটা করে শব্দ দিয়ে যা শিখছে বড় করছে।
দ্য বেনিফিটস অফ রেমিটেন্সেস আর ইম্পর্টেন্ট ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাড্রেসিং দ্য ভ্যারিয়াস প্রবলেমস অ্যান্ড ইস্যুস দ্যাট আর রিলেটেড টু রেমিটেন্সেস। বাবার বাবা, অনেক উচ্চমার্গী একটা লাইন, বিরাট বড় একটা লাইন। দেখলে মনে হচ্ছে লাইনটা বলতেছে যে আমার ছাড় ডাকবা। দ্য বেনিফিটস অফ রেমিটেন্সেস আর ইম্পর্টেন্ট ফর ইকোনমিক ডেভেলপমেন্ট। রেমিটেন্সের সুবিধাগুলো অর্থনৈতিক উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং অ্যাড্রেসিং দ্য ভ্যারিয়াস প্রবলেমস, এবং বিভিন্ন সমস্যা, অ্যান্ড ইস্যুস। ইস্যুস মানে কি? বিষয়। আচ্ছা, এই পূর্বের এই বাক্যেও যখন আমরা দেখেছি ইস্যুস, এখানে আসলে ইস্যুস বলতে আমরা কি বুঝাইছি একটা বাক্যে কন্টেক্সচুয়াল মিনিং এ? ইস্যু আসলে কি? প্রবলেমেরই একটা সিনোনিম না? জি স্যার। তাহলে দেখেন, এই যে বাক্যটা আপনি বললেন, আমি এখনো সঠিক ফর্মে যাই নাই। প্রবলেমস এন্ড ইস্যুস, এটা হচ্ছে অতিরিক্ত পাণ্ডিত্য জাহির করা। এবং যত বেশি পাণ্ডিত্য জাহির করতে যাবেন, আপনার পাণ্ডিত্য কিন্তু এক্সপোজড হয়ে যাবে, নগ্ন ভাবে উপস্থাপিত হয়ে যাবে আপনার জ্ঞানের কি স্বল্পতা। যে খাতা কাটতেছে সে অবশ্যই আপনার আমার থেকে অনেক বেশি জ্ঞানী। এটা আপনাকে চিন্তা করতে, মানে চিন্তা না, এটা ফ্যাক্ট। তো ফ্যাক্টকে অস্বীকার করে যে মূর্খ সে, আপনি তো অবশ্যই মূর্খ না। দ্যাট আর রিলেটেড টু রেমিটেন্সেস, ওরে বাবা দেখেন। তাহলে এই লাইনটাকে আমরা মূলত বুঝাইতে চাচ্ছি কি? অনেক কিছু বলে বুঝাইতে চাচ্ছি কি? আদতে মেলা কিছু বললাম, কিন্তু অর্থ কিন্তু অল্প একটু। যে রেমিটেন্সের যে সুবিধাগুলো আছে সেগুলো অর্থনৈতিক উন্নয়ন এর জন্য গুরুত্বপূর্ণ, এবং রেমিটেন্স সংক্রান্ত বিভিন্ন সমস্যাকে সমাধান করার জন্য গুরুত্বপূর্ণ। আরে ভাই, রেমিটেন্সের সমস্যা যে সুবিধাগুলা, এটা তো রেমিটেন্স সংক্রান্ত সমস্যাই সমাধান করবে, এটা তো আলাদা করে বলার কিছু নাই। তা আমরা যদি চাইতাম এই বাক্যটাকে আরো কম্প্যাক্ট ভাবে বলতে পারতাম এভাবে: দ্য বেনিফিটস অফ রেমিটেন্সেস আর ইম্পর্টেন্ট ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাড্রেসিং রিলেটেড ইস্যুস, বা রিলেটেড প্রবলেমস লেখেন। আবার রিলেটেড টু রেমিটেন্সেস বলার তো দরকার নাই, এখানে ইস্যু তো আমরা একটাই রেইজ করছি, সেটা কি? রেমিটেন্সের বেনিফিট। তো তাহলে এই যে দেখেন অতিরিক্ত এই যে শব্দগুলা প্রয়োগ, এই যে প্রবলেম, এই যে ইস্যুস, হ্যাঁ, আবার কি এই যে রিলেটেড টু রেমিটেন্সেস, এটা কিন্তু আমাদের ওই দেখেন, এটা কিন্তু আবার অর্থবাচক, মানে অর্থগত না বা শব্দগত না। আমি পূর্বে যে কথাটা বলেছি, যে কথাটা আমার না বললেও হয়, সেই কথাটাও যে আমার বলতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। দেখেন, আবার ডিসক্লেইমার দিচ্ছি একটা, এটা কখন এই ধরনের জিনিসগুলাকে আপনি কখন আপনার লেখার মধ্যে প্রয়োগ ঘটাবেন? যখন আমি বললাম আগে আপনি আপনার মৌলিক চাহিদা পূরণ করতেছেন। হ্যাঁ, মৌলিক চাহিদা যখন আপনার পূরণ হয়েছে তারপরে আপনি এটাকে দেখবেন। ঠিক আছে? দেখেন তো, এটা একটু দেখার চেষ্টা করেন তো। আমরা যদি দেখি, দ্য ইম্পর্টেন্স অফ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইজ ক্রুশাল ফর অ্যাচিভিং ইনক্লুসিভ অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেস। দ্য ইম্পর্টেন্স অফ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব, ইজ ক্রুশাল, গুরুত্বপূর্ণ। আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব মানে মানে গুরুত্ব, এটা কি খুব প্রয়োজনীয়, এটা খুব গুরুত্বপূর্ণ। কিসের জন্য? ফর অ্যাচিভিং, অর্জন করতে। কি অর্জন করবেন? ইনক্লুসিভ। ইনক্লুসিভ মানে কি? অন্তর্ভুক্তিমূলক। প্যাসেজ পড়ানোর সময় এটা নিয়ে আমি একটু কথাবার্তাও বলছিলাম, মনে আছে তো? ইনক্লুসিভ মানে কি? অন্তর্ভুক্তিমূলক, তাই না? যারা আওতার বাইরে, অর্থাৎ আওতা মুক্ত, তাদেরকে কি করব? আওতা মুক্ত যারা, তাদেরকে কি করবো? আওতা ভুক্ত করব। মুক্ত থেকে ভুক্ত করা, এটাই হচ্ছে ইনক্লুড করা। ভার্বটা কি? ইনক্লুড, অন্তর্ভুক্ত করা। আর আমার অ্যাডজেক্টিভটা কি? ইনক্লুসিভ। নাউনটা কি? ইনক্লুশন। জানি তো এগুলা? আচ্ছা, তাহলে ইনক্লুসিভ মানে কি? অন্তর্ভুক্তিমূলক। তাহলে দ্য ইম্পর্টেন্স অফ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইজ ক্রুশাল ফর অ্যাচিভিং, এটা কেন গুরুত্বপূর্ণ? ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক, এন্ড কম্প্রিহেন্সিভ। এই ভাই, কম্প্রিহেন্সিভ এর মানে কি? আবিধানিক অর্থ কি? সামগ্রিক, তাই না? বা সবকিছু নিয়ে, সবকিছুকে আমলে নিয়ে, এমন অর্থ বোঝায় না কম্প্রিহেন্সিভ? সকল দিককে আমলে নিয়ে, তাই না আবিধানিক অর্থটা? ইকোনমিক ডেভেলপমেন্ট কেন গুরুত্বপূর্ণ? ইনক্লুসিভ অ্যান্ড কম্প্রিহেন্সিভ, অন্তর্ভুক্তিমূলক এবং সামগ্রিক। ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেস, ডেভেলপমেন্ট মানে কি? উন্নয়ন। প্রোগ্রেস মানে কি? প্রোগ্রেস মানে কি? অগ্রগতি। অগ্রগতি। অগ্রগতি, উন্নয়ন, ওই একই তো উন্নয়নে, কথা হইলো। উন্নয়নে। তাহলে দেখেন, দ্য ইম্পর্টেন্স অফ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইজ ক্রুশাল ফর অ্যাচিভিং, ইনক্লুসিভ বললেই হয়, ইনক্লুসিভ ইকোনমিক ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট আর প্রোগ্রেস দুইটা তো খুব নগ্ন ভাবে বোঝা যাচ্ছে, এখানে রিডান্ডেন্সি আছে। ইনক্লুসিভ এন্ড কম্প্রিহেন্সিভ যদি লেখেন তাহলেও হয়তো আপনাকে এতটা ভুল ধরবে না, বা এটা খুব বড়সড় ক্রাইম না, এটা হয়তো মেনে নেওয়ার মতো।
যেহেতু শিখতেছি, খুদ খুঁজে খুঁজে শিখতেছি। ইনক্লুসিভ এন্ড কম্প্রিহেনসিভ আপনি লিখতে পারেন, এটা টু সাম এক্সটেন্ট নর্মাল, অনেকেই লেখে, কারণ আমাদের লেখার গুণগত মানে এত ভালো না। হ্যাঁ, তো ইনক্লুসিভ এন্ড কম্প্রিহেনসিভ ঠিক আছে, এটাও মেনে নেওয়া গেল, বাট ডেভেলপমেন্ট এন্ড প্রোগ্রেস এইটা লেখা ভাই, এটা মানে আপনি জানাচ্ছেন এই দেখো, ওই যে বিশেষ প্রিলি, মানে কি বিশেষ পরীক্ষা অ্যাপ্লাই করছেন সার্থক ভাবে করে স্ট্যাটাস, সার্থক ভাবে বিশেষ প্রিলি পরীক্ষা দিলাম, হুম, মানে সরি আবেদন করলাম, পরীক্ষা দিয়ে একটা স্ট্যাটাস প্রসব করবেন। হ্যাঁ, প্রিলি পাস করলে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের প্রিলি পরীক্ষা উত্তীর্ণ হলাম, সবার দোয়া প্রার্থী। হ্যাঁ, তাতে করে এখন কিছু কি ইনবক্সে কিছু নকটক আসে, ভাইয়া বা আপু কিভাবে পড়বো, হ্যাঁ সাজেশন দেন। তো এই ধরনের মোহে পড়া যাবে না, ঠিক আছে? এ ধরনের ফাঁদে পড়া যাবে না। নোবডি গিভস এ শিট। হ্যাঁ, আপনি কি করতেছেন, কেউ তাতে কারো কিছুই আসা যায় না। আপনার উপর ডিপেন্ডেন্ট দুই একজন মানুষের আসা যায়, এর বাইরে কারোই কিছু আসা যায় না। তারা শুধু হিংসাই করবে। হ্যাঁ, তারা ওই যে যারা ইসলাম মানে মুসলমান আছেন, নজর লাগাবে এই, কেউই আলটিমেটলি আমরা ভালো চায় না দিন শেষে। আপনার খুব খুব ভেরি মানে রেয়ার কিউ ছাড়া কেউই ভালো চায় না। সো স্টপ শোয়িং অফ, কোনো তো লাভ নাই। হ্যাঁ, ফাইনাল একটা সাকসেস পাইছেন, সাকসেসটা শেয়ার করেন, জানান, দেওয়া একটা স্টেটমেন্ট, হ্যাঁ আমি এটা পাইছি, হ্যাঁ ওরে দেন, মানুষের জানান যে দেখ আমি কই আসছি, ওইটুকু জানান দেন। শুরুতেই মানে আপনার গেম খেলা শেষ হওয়ার আগে কখনো নিজের কার্ড দেখাইতে হয় না, ঠিক আছে? তো প্রিলি পাস করে আলহামদুলিল্লাহ উত্তীর্ণ, এই মানে এগুলা বাদ দিবেন, এগুলা করার দরকার নাই কোনো, ঠিক আছে? মানে আপনার লাস্ট কার্ডটা মানে মানে লাস্ট কার্ডটা খেলার আগ পর্যন্ত তো ভাই বলে দেওয়ার দরকার নাই, কার্ড শো করে দেওয়ার দরকার নাই যে আপনাদের কি আছে না আছে, ঠিক আছে? তো আপনি ওই কি আজকে আপনার আপনি যদি এক্সিস্টও না করেন, হ্যাঁ, এইটাও জগতে আপনি আমি যদি এক্সিস্ট না করি, এইটা ওই মানে ধরেন আপনি হাতে গুলো যদি ধরেন, আপনি যদি লিস্ট করেন, এটা 10 জন মানুষের জীবনে প্রভাব রাখবে না, ঠিক আছে? আমাদের অধিকাংশের জন্য আপনি দেখেন 10 জন পান কিনা, 5 জন পান কিনা, দেন দেখেন 5 জন কঠিন হবে, দু একজন পাইতে পারেন যারা একটু ভাববেন, হয়তো আপনি ভাবেন 5 জনের লাইফে ইম্প্যাক্ট করবে, আদতে পড়বে না। 1 মাস পর ওই কি বলে, যদি ওই যে অনুষ্ঠান অনুষ্ঠান করেন ওখানে বসে, মানে কোন মানে কার খাবার কি কম হয়েছে এগুলো নিয়ে মানুষ আলোচনা করবে। যাই হোক, মারফতি লাইন আলোচনা চলে যাচ্ছে, মারফতি লাইন আলোচনা করা অভ্যস্ত না। তো এগুলো ফ্যাক্ট আর কি, হ্যাঁ এগুলোকে স্বীকার করলেন, হ্যাঁ এগুলো কোনো লাভ নাই। এই যে চাকরি বাকরি বিশেষ করে এগুলোও কিন্তু আলটিমেটলি মানে এইভাবে চিন্তা করলে মনে হবে পুরো পৃথিবী হচ্ছে একটা জিরো। হ্যাঁ, ওইভাবে মারফতি লাইনে চলে যাওয়া যাবে না। আমরা বৈষয়িক, আমরা বৈষয়িক সুখ চাই, এই জন্যই তো আমরা এখানে আসছি। আমি কেন পড়াচ্ছি, ওই যে আপনাদের পড়াবো, আমাদের পরে কি পয়সা খুব পাচ্ছে ব্যাপারটা এরকম না, তা তো কিছু আসতেছে ভাই, এটা তো অস্বীকার করার উপায় নাই। হ্যাঁ, তো ওইটা দিয়ে আমি আমার অন্য একটা বৈষয়িক চাহিদা মেটাচ্ছি। তার পাশাপাশি আপনি যদি ক্লাস করে বলেন না এই বেটা ক্লাস করে, ওই মোটামুটি পড়ায়, ভালোই পড়ায়, হ্যাঁ বুলশিট টুলশিট কথাবার্তা একটু কম বলে, হুম, তো ওইটা নিয়ে যদি আপনার কাছে শুনে আরো, আপনার কথা শুনে আরো 2 জন লোক আমার কাছে আসলো, ওইটা আমার মনিটরি গেইন দিবে। হ্যাঁ, আবার আপনি আমার কথা শুনতেছেন কেন, ওই যে বললাম যে আপনি আমার শুধু শুধু কথা শুনে যতটা না এসেছেন, আপনি আমার প্রোফাইলও দেখেছেন যে না ও তো মানে কিছু জায়গায় ও বিচরণ করে আসছে, ব্যাপারটা একটু কমপ্লিটলি ওইরকমই, ঠিক আছে? এবং এটা কমপ্লিটলি রেশনাল। সবাই, কেউ যদি বলেন হ্যাঁ তুমি খালি তোমার স্বার্থের কথা চিন্তা করো, এটা কমপ্লিটলি নর্মাল, এটাই হওয়া উচিত। আপনি আপনার স্বার্থের কথা চিন্তা না করলে আপনি একটা ছাগল। সবাই সবারটা মানে করে, এটা করা উচিত। আপনি যদি না করেন তার মানে আপনি মিথ্যা কথা বলতেছেন, বাংলা কথা ভাই, হ্যাঁ ফেক করতেছেন, তা তো অভিনয় করার কিছু নাই। হ্যাঁ, যারা বিশেষ পরীক্ষা দিচ্ছেন বা দিবেন, যারা এছাড়া অন্য জবের পরীক্ষা দিবেন, ভাই এখানে ভাই ডেডিকেশন স্যাক্রিফাইসটা একজনের না, আমি বারবার বলছি, সবাই ডেডিকেশন আছে চূড়ান্ত ভাবে। ইনশাল্লাহ অ্যাপারেন্টলি আপাত দৃষ্টিতে যেটা আমাদের দৃষ্টিতে সফলতা, এই সফলতার ফলে মানে ওই যে একটা কথা বলা হয়েছে যে আপনাদের একটা কিছু করার পাওয়ার আছে, একটা পাওয়ার আছে আপনার হাতে, চাইলে এক্সারসাইজ করতে পারেন, কিন্তু আপনি এটা করতেছেন না, এটাই হচ্ছে পাওয়ারটার বিউটি, বুঝছেন? তো এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবেন, আর কখনো বেশি ফ্রন্ট লাইনে থাকার চেষ্টা করবেন না, মানে ফুটেজ খাওয়ার চেষ্টা করবেন না, অ্যাটলিস্ট যদি সার্ভিসে থাকার চেষ্টা মানে ইচ্ছা থাকে। হ্যাঁ, বেশি ফুটেজ খেলে সমস্যা আছে। হুম, এনিওয়েজ আসেন, এত জ্ঞান গর্ভ আলোচনার জন্য এই ক্লাস না, দেখেন। তো এরকম ভাবে দেখেন, এই যে আমরা ধরুন বলতেছি বাংলাদেশের ব্লু ইকোনমির প্রসপেক্ট নিয়ে বলতেছি। হ্যাঁ, দ্য প্রসপেক্টস এন্ড চ্যালেঞ্জেস অফ দ্য ব্লু ইকোনমি আর ভাইটাল এন্ড ইম্পর্টেন্ট, বুঝতেই তো পারতেছেন, ভাইটাল বললে কি আবার ইম্পর্টেন্ট বলার দরকার আছে? হ্যাঁ বলেন, না স্যার। দরকার নাই। না। ইম্পর্টেন্ট বলেন বা ভাইটাল বলেন, তো এই ধরনের মানে সব মানে লেখার মানে লেংথ বাড়ানোর জন্য এই ধরনের আজাইরা মানে মানে কর্মকাণ্ড করা যাবে না, আমি আজাইরাই বলবো।
ঠিক আছে? তো এখানে আমি বিভিন্ন টপিকের উপর বিভিন্ন ডেমো দিয়েছি, এবং সামনে যখন আবার নতুন ম্যাটেরিয়াল আবার এগুলো নিয়ে আবার সামনে বলতে গোয়িং ফরওয়ার্ড এই টাইপের বাক্যগুলো আমি আরো ক্রিয়েট করব, যেগুলো দেখবেন আপনার এরকম রেলেভেন্ট টপিক। হয়তো আমি আপনাকে বললাম যে এয়ার পলিউশন নিয়ে আপনি এরকম কিছু দেখেন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডও শিখেন, এয়ার পলিউশন নিয়েও আপনি একটা লাইন বলার সময় আপনি কিভাবে রিডান্ডেন্সি দোষে দুষ্ট হয়ে যেতে পারে আপনার লাইনটা, হইতে পারে, হইতে পারে। ঠিক আছে? তো এইরকম করে আমি মূলত যেটা হচ্ছে এই ক্লাসগুলো মোটেও আপনাকে হাতে কলমে শেখানোর কিছু না। এটা হচ্ছে আপনাকে অ্যাটেনশন ডিটেইল যেটা আছে, আপনাকে কোথায় মূলত ফোকাস করতে হবে ওই জিনিসটা সম্পর্কে আপনার ব্রেইন একটা টোকা দেওয়া, আপনার মাথার পেছনে একটু কি বলবো একটা টোকা দেয়া। হুম। কোন দেশে লাগে বলে ঠোয়া দেয়া, আপনাকে একটা ঠোয়া দিলাম, ঠিক আছে, মাথার পেছনে একটা টোকা দিলাম, যে যে দেখো ভাই বা বোন, তুমি এই বিষয়গুলোকে আমলে নিও। ঠিক আছে, তুমি হতে পারো অনেক পণ্ডিত, তোমার ভোকাবুলারি বেসটা অনেক স্ট্রং, হ্যাঁ, তোমার কন্টেন্ট নলেজ ভালো আছে, খুব ভালো কথা, কিন্তু দিন শেষে তুমি বাক্য যখন তৈরি করবা, তোমার এই ব্যাপারগুলো তোমার প্রায়োরিটি দিতে হবে। এবং উন্নতির জায়গাটা বা এগুলো আপনার লেখার মধ্যে এই ব্যাপারগুলোকে অ্যাডাপ্ট করার জায়গাটা আসবে ধাপে ধাপে। হ্যাঁ, আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রপার এক্সিকিউশন জানেন না, আপনি পণ্ডিতি করতেছেন, আপনি কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স লিখবেন? ওই যে বললাম যে আপনার নিজের মানে কি, আপনার মানে মানে জান বাঁচতেছে না, আপনি আসছেন মনে করেন যে মানে পোলা মাংস খাওয়া নিয়ে, তো ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে? তো স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলোর উপর একটু আমল করবেন, ঠিক আছে? তাহলে হোপফুলি আপনাদের লেখার গুণগত মানটা, যে এখন একদম পচা লেখা লেখেন, আপনার লেখাটা মোটামুটি মানে বিলো এভারেজ লেভেলে উঠবে। সত্যি কথা, যেটা পচা লেখা যে লিখেন একদম লিখতেই পারেন না আপনি, এখনই একদম চমৎকার চমৎকার বাক্য লিখবেন, ডাহা মিথ্যা কথা, এটা সম্ভবই না, এটার জন্য ইন্টেন্সিভ ওয়ার্ক প্রয়োজন। ঠিক আছে? ব্যাপারটা এরকম হবে না। আপনি বিলো এভারেজ বা সর্বোচ্চ এভারেজ লেভেলে যাবেন। যে বিলো এভারেজ কোয়ালিটির লেখা লেখেন, আপনি এভারেজ বা অ্যাভাব এভারেজে যাবেন। যার লেখাটা এভারেজ কোয়ালিটির, উনি অ্যাবাভ এভারেজ বা স্মার্ট বা আউটস্ট্যান্ডিং লেভেলে আপনি যেতে পারবেন। আর যাদের লেখা অটোমেটিক্যালি আউটস্ট্যান্ডিং লেভেলে, আপনি আমার এই কোর্সে এনরোল করেন নাই, আপনি চিন্তা করতেছেন না যে কোথাকার কোন শাহির সাহেব এসে কি পড়াচ্ছে, আপনি আপনার মতো করে প্রিপারেশন নিচ্ছেন, এন্ড অল দ্য বেস্ট টু ইউ। আপনার অল দ্য বেস্ট বললাম, এই কথা আপনার কান পর্যন্ত পৌঁছাবেই না, কারণ আপনি এখনো শুনতেছেনই না। হ্যাঁ, ইউ আর নন এক্সিস্টেন্ট। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আচ্ছা, এগুলো হচ্ছে ফ্যাক্টস। তো এই ব্যাপারগুলো মাথায় রাখেন। আমরা আপকামিং সেশন গুলাতে আমরা যেভাবেই আহ, মানে আমাদের অন্যান্য পরবর্তী লেকচার গুলোকে সাজাবো, সেখানে দেখবেন এই জিনিসগুলো আমাদের এক্সিকিউশন থাকতেছে, আমরা এগুলোকে এক্সিকিউট করব। এগুলোকে আমি সবসময় আপনাকে চোখে, ওই যে এখন যেমন আজকে আমার মাথায় ঠোয়া দিয়ে দেখালাম, সব সেশনে কিন্তু এরকম করে করে দেখানো হবে না। তো সর্বশেষ দুইটা সেশনে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড সেন্টেন্স মেকিং এর যে যাবতীয় প্রসেস গুলো, এগুলো কিন্তু আমরা সামারাইজ করলাম, যে কোনগুলো আমাদের আলটিমেটলি না হলেই নয়, এগুলো আমাদের দরকার। তারপর পারফেকশন লেভেল তো আপনি নিজে থেকেই অ্যাটেন্ড করার চেষ্টা করবেন ধীরে ধীরে। বুঝতে পেরেছেন বক্তব্যগুলো কি বলার চেষ্টা করেছি? জি স্যার, বুঝতে পেরেছি। তো একটু কাইন্ডলি অ্যাডাপ্ট করেন আপনাদের এই যে কন্টেন্ট যেটা আছে, এই কন্টেন্টটা আপনাদের এখনই গ্রুপের স্ব গ্রুপের যে ড্রাইভ লিংক আছে, ড্রাইভ লিংকে দিয়ে দেওয়া হবে, ড্রাইভ লিংকে আপলোড করে দেওয়া হবে। রমাতে এটা ওনাদের ড্রাইভ লিংকে আপলোড করে দাও, ঠিক আছে? ওনারা যাতে এগুলোর উপর প্র্যাকটিস করতে পারে ইনশাল্লাহ। আজকে আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের রুটিনটা দিয়ে দিচ্ছি, এবং আহ কি বলে, ইনশাল্লাহ আমরা বেশ ভালো একটা জায়গায় এই মাসে চলে যেতে পারবো জানুয়ারির মধ্যে। ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা, ভালো থাকেন, আজকে এই পর্যন্তই।